একটা খুব বোল্ড কোশ্চেন করি। সেটা হলো তুই ব্যক্তিগতভাবে আসলে কি মনে করি জামাত কি ক্ষমতায় যেতে পারে? সামাজিক সংগঠনের আড়ালেই তো রাজনীতি ছিল। জামাত বা শিবিরেরই নাকি অন্যান্য দলের ক্ষেত্রে প্রযোজ্য? এই যে দাঁড়িপাল্লার যে প্রচারণা, এখন মানুষের সাড়াটা আসলে কেমন? আসলে কি শিবির আর জামাত এটা কি আলাদা দুটো মানে স্বকীয়তা আছে কোনো? তো এই সংগঠন নিয়ে এতদিন এত প্রোপাগান্ডা কেন চালানো হলো? তাদেরকে আমরা সামাজিকভাবে মনে করি যে সৎ এবং ভালো মানুষ, তাদেরকে একটা সুযোগ দিয়ে দেখি। মানে আমার মনে হয় যে জাস্ট এই পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা এই পর্যন্ত আসছে আর কি। আমি জানতে চাই যে জামাতের মন্ত্রীরা ওই সময় মন্ত্রী সভায় ছিল, তারা আসলে এই তিনটার কোনটা করছে? এটা তো খুব জটিল কোশ্চেন হয়ে গেল। জামাত একটা রাইট উইং পার্টি ছিল, যদি আমি বলি জামাতের ভিতরে লেফট শিফট দেখতে পাচ্ছি আমরা। জামাত যেন সেই বিএনপির সেন্টার রাইট পজিশনটা নেওয়ার চেষ্টা করতেছে, আবার বিএনপি যেন আরো লেফটে চলে যেতে চাচ্ছে। তোর সাথে কথা বলতে তুই আমাকে নোট অফ ডিসেন্স দিস, আমি নোট অফ ডিসেন্স দিলাম। জামাতের বট বাহিনী আলবটর যেটা প্রথম ছিল, তারপরে বাকিরা আর কি আস্তে আস্তে জামাত ফ্যাসিস্টে ভাষা হয়ে গেল যে সরকারে যাওয়ার আগ পর্যন্ত সবাই এই জন্য শুধু তো শুধু একবার কথা বলে। ভোটটা দিয়ে দেখ না। মুরসিনা এরদোগান নাকি তাসনিম জারা। আসসালামু আলাইকুম। পলিটিক্সকে হেড করতে করতে আমরা আমাদের আই হেড পলিটিক্সের দ্বিতীয় এপিসোডে চলে আসছি। আমি সালমান সাইদ, আবারও আপনাদের সাথে। আজকে আমাদের গেস্ট হিসেবে আছে হচ্ছে ডক্টর রায়হান হাসার, এক্স শিবির। তো তার কাছ থেকে আর আমরা জামাত এবং শিবিরের যে বর্তমান অবস্থা, নির্বাচনী প্রচারণা কেমন হচ্ছে, তারা যদি সরকার গঠন করতে পারে কেমন সরকার হতে পারে, এই ধরনের যদি তারা আশা করে যে তারা আসলে সরকারে যেতে পারবে কিনা আমরা জানি না। রায়ান, কেমন আছিস? হ্যাঁ, আছে অনেকটা ভালো। আচ্ছা, কেমন লাগতেছে তোর এখন যে এই যে মানে সামাজিক সংগঠনের আড়ালেই তো রাজনীতি ছিল জামাত বা শিবিরের? ম্যাক্সিমাম রাজনীতিতে অনেকটাই সামাজিক সংগঠনের আড়ালে ছিল, ইয়েতে ছিল। এটা কি এখন জামাত বা শিবিরেরই নাকি অন্যান্য দলের ক্ষেত্রে প্রযোজ্য? অন্যান্য দলেরটা আমরা না বলি, আমরা জামাত শিবিরের কথাই বলি। যে জামাত শিবিরের যে সামাজিক সংগঠনের আড়ালে থেকে রাজনীতিটা ছিল, সেখান থেকে দেখা যাচ্ছে 5ই আগস্টের পর থেকে আস্তে 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 এবং বেশ খানিকটাই এখন তো সরাসরি তোরা হচ্ছে যে মানে দাড়িপাল্লার নামই প্রচারণা করতেছিস। তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে আসলে মানুষের এই রিয়াকশনটা কি আসছে? মানে আগে তো মানুষ একভাবে চিনতো, এখন কিভাবে, রিয়াকশনটা কেমন? এখানে একটা বিষয় কি যে মানে তোরা আগে সামাজিক সংগঠনের ব্যানারে প্রচার চালাইতিস, এখন হচ্ছে দাঁড়িপাল্লার নামে, মানে এই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার করে দেয়। যদি ক্লিয়ার করে বলতিস আমি সুন্দর করে উত্তর দিতে পারতাম। আচ্ছা, না আমরা তো বিভিন্ন জায়গায় দেখছি, যেমন আমরা খুব মানে সারা দেশে আলোচিত একটা ঘটনা হচ্ছে সাদিক কায়েমের যে ব্যাপারটা। তো সাদিক কায়েম দেখা যাচ্ছে যে ছাত্রলীগের সাথে তার কিছু কিছু ছবি পাওয়া গেছে বা ইয়ে থেকে পাওয়া গেছে, এবং এটা কি আসলে সত্যি না? মানে আমি জাস্ট জানতে চাচ্ছি যে আমরা তো যেটা পারসেপশনটা হচ্ছে যে শিবিরের বা জামাতের অনেক সামাজিক সংগঠনের সাথে তারা ছিল। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে তারা সামনে ছিল না, অনেককেই আমরা দেখতেছি যে তারা আসলে এখানে একটা বিষয় কি যে সামাজিক সংগঠন যে বিষয়টা, হুম, মানে একটা মানুষের মানে পার্সোনাল আইডেন্টিটি যেমন, হুম, সোশ্যাল আইডেন্টিটি একটা, পলিটিক্যাল আইডেন্টিটি আরেকটা, এটা হতেই পারে। হুম, যেমন একটা মানুষ 100টা সামাজিক সংগঠনের নাম রেখেতে পারে, হুম, কিন্তু তার একটা টাইম কিন্তু রাজনৈতিক সংগঠন একটাই করে, হুম, এটা কিন্তু নিয়ম আছে। তো সেই ক্ষেত্রে সামাজিক সংগঠন শুধু জামাত বা শিবির না, সব দলই স্বাভাবিকভাবেই কেউ 10টা, কেউ 15টা, কেউ একটা, কেউ 100টা, এটা স্বাভাবিক বিষয়। হুম, হুম। আর সাদিক কামাল যে বিষয়টা, মানে সে তো আসলে মানে কোনো সামাজিক সংগঠনের ব্যানারে মানে ছিল এরকম না, সে ছাত্রলীগের সাথে ছাত্রলীগের ছিল। ব্যানারে ছিল। ওটা যাই হোক, আলাদা। কিন্তু এখানে একটা আমার মনে হয় যে জামাতের সঙ্গে অন্যান্য দলের একটা পার্থক্য আছে। যেমন আমি যদি তুই যে কোনো জায়গায় যাস, যে যেমন মনে কর যে সাপোজ নিকেতনে একটা কমিটি আছে। তো আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি। তো এখানে যদি বা একটা ক্লাব, হয়তো ঢাকা ক্লাব বা অন্য ক্লাবের একজন মনে কর যে সভাপতি, তো তাকে কিন্তু ওই ক্লাবের সবাই জানে যে এই লোকটা আসলে বিএনপির বা এই লোকটা আওয়ামী লীগের, যখন আওয়ামী লীগ ছিল। কিন্তু জামাতের ক্ষেত্রে এটা কিছুটা ডিফারেন্সিয়েট হয় কিনা, এই জন্যই প্রশ্নটা আসলে। কারণ যদি তাদের মতোই বা জামাত হতো তাহলে তো আসলে এই প্রশ্নটা ছিল না। আমি এটাই জানতে চাচ্ছি যে আসলে এটা ডিফারেন্স ঠিক না, এটা জামাত বা শিবিরের কমিটি সবসময় ছিল। হুম, তা বিভিন্ন পরিস্থিতির কারণে সেটা পাবলিকলি পাবলিশ করা হতো না। হুম, কারণ পাবলিকলি যখনই তাকে পাবলিশ করা হতো, হুম, সে দেখা যেত যে হয় গুম হতো, হুম, তা না হলে ক্রস ফায়ারে পড়তো, তা না হলে আয়না ঘরে যেত, হুম, তা না হলে জেলে যেত। এখন এই হয়রানিগুলো অ্যাভয়েড করার জন্য কমিটি ঠিক ছিল, হুম। দলের সবাই জানতো, কিন্তু পাবলিকলি এটা অ্যানাউন্সমেন্ট করা হতো না। এটাই। এখানে আমি আমাদের লাস্ট এপিসোডের যে গেস্ট ছিল সে ছাত্র দলের, তো সে একটা প্রশ্ন শিবিরকে জামাতকে করছে, তো আমি সেটা বলতে চাচ্ছি আর কি। সেটা হচ্ছে যে যদি কমিটি থেকে থাকে তখন তো আমরা এটা, তোর কথাটা আমরা একটা মেনে নিছি, এটা যে কেউ মানবে যে তখন আসলে এটা সত্যি কথাই। একটা কমিটি আমরাও দেখছি, বুয়েটে কোনো কমিটি দিলে তারে মনে কর যে একেবারে চারিদিক থেকে ছেকে ধরে পিটায়, জেলে, ইভেন অনেকে। ইঞ্জিনিয়ার সিরাজই তো উদাহরণ, আচ্ছা, কেন্দ্র সভাপতি ছিল হ্যাঁ, হ্যাঁ, তো বুয়েটের। আমি এটা অস্বীকার করি না। কিন্তু হ্যাঁ। তার প্রশ্ন হচ্ছে যে ভাই, তাহলে কেন হচ্ছে যে শিবির এখন প্রকাশ করতেছে না যে আসলেই এই যে মানে তাদের কনসার্নটা কি? যেমন ওরা যেটা বলতেছে যে ভাই আমার তো মনে হয় যে সাদিক কায়েম আসলে ছাত্রলীগের পোস্টেড ছিল কিনা।
হ্যাঁ, যদি ছিলই না, সে আসলে ছাত্রলীগই করতো, শিবির সে কোনোদিন করেই নাই। তো এই জন্য তাহলে জামাত, তাহলে সেই যে কমিটি, যদি জামাত শিবিরের একটু আলাদা, শিবির সেই কমিটিগুলো আসলে তাহলে মানে এখন কেন পাবলিশ করতেছে না? পাবলিশ তো করছে, ঢাকা করছে? ভার্সিটির কমিটি পাবলিশ করছে তো। না, 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 আমি বলতেছি এখনকার কমিটি না, আমি বলতেছি যে তখনকার কমিটি পাবলিশ করলে কি এখন প্রবলেম আছে? মানে 2000 কোনটা? মনে কর যে এই যে রিয়াজুল বা যারা এখনো যে বিভিন্ন ছাত্র সংসদে যাচ্ছে, তো ছাত্র দলের একটা স্পেসিফিক কনসার্ন হচ্ছে যে ভাই এরা কোনোদিন শিবির করতোই না, এরা আওয়ামী লীগ করতো। আমি ছাত্র দলের কনসার্ন বলছি, আমার বলতেছি না। তাদের কনসার্ন হচ্ছে যে এরা আসলে আওয়ামী লীগ করতো, এখন তারা জামাত দেখছে যে এদেরকে দিলে এদের পপুলারিটি টাকা দিয়ে আছে, কিনে নিছে। টাকা দিয়ে কিনে নিছে। অথবা এখন- জান্নাতের টিকিট হ্যাঁ, দিয়ে নিয়ে না, না, নিছে। তার প্রশ্নটা হচ্ছে যে ভাই আমি মেনে নিচ্ছি যে সাদিক হ্যাঁ। কায়েম শিবিরের পোস্টেড ছিল, এখন জামাত তো নিশ্চয়ই তাদের দলিল দস্তাবেজ আছে, অবশ্যই তারা একটা বড় সংগঠন, সেইটা তারা প্রকাশ করুক যে এই যে 2020 সালে আমাদের ঢাকা ভার্সিটির কমিটিতে সাদিক কায়েম আছে। আমাদের প্রকাশ করলে কার লাভ কার ক্ষতি? না, প্রকাশ করলে এই জিনিসগুলা, মানে তারা বলতে চাচ্ছে যে এই যে মানে জামাতের বিরুদ্ধে যে এটা তো একটা স্ক্যান্ডাল, যেমন এটা হচ্ছে যে এখন বিএনপি সেন্টার থেকে এটা স্ক্যান্ডাল যদি হয়ে থাকে তাহলে সাদিক কায়েমকে তো ঢাকা ভার্সিটি স্টুডেন্টরা তো ভোট দিয়ে নির্বাচিত করছে, তো স্টুডেন্টরা তাকে বর্জন করতে পারতো যদি এত না, 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 যদি হতো। এটা তো সাদিক কায়েমকে, আমি তো বলতেছি না, আমার প্রশ্নটা কিন্তু সাদিক কায়েমের বা শিবিরের পপুলারিটি নিয়ে না, সেটা আমরা একভাবে ইয়ে করতেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে শিবিরের বিরুদ্ধে যে মানে অভিযোগটা, যে আসলে তার শিবির সেটা প্রমাণ করতেছে না কেন, যে এই যে আমাদের কমিটি তো ছিল, এরা তো আমাদেরই লোক। প্রমাণ তো শিবির করার দরকার নেই, কারণ প্রমাণ তো শিক্ষার্থীরা অলরেডি রায় দিয়ে দিচ্ছে। না, শিক্ষার্থীরা তো আর রায় দিছে যে শিক্ষার্থীরা তাদেরকে পছন্দ করে। এখন এখন যদি বিরোধীরা যেটা সে যদি- বলতেছে সে যে যদি- পছন্দ করার কারণ হচ্ছে যে এরা ক্যাম্পাসে ছাত্র লীগেরই একটা ছত্র ছায়ায় প্রচার প্রচারণা করছে, যার কারণে শিক্ষার্থীরা যাদেরকে অ্যাক্টিভ দেখে, যাদের থেকে সুযোগ সুবিধা বা সহায়তা পায়, সুযোগ সুবিধা না বলি সহায়তা পায়, তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেয়। তাহলে এটা ছাত্রদল প্রমাণ করুক যে সাদিক কায়েম কাকে কি সুবিধা দিয়েছে, এটা তো ছাত্রদলের উচিত প্রমাণ করা। না, না, ঠিক আছে, আমি বুঝতে পারছি, তার মানে তুই আসলে ওইখানে খুব ক্লিয়ার কোনো অ্যান্সারে যাচ্ছিস না। না, আচ্ছা, ক্লিয়ার অ্যান্সার ঠিক না, ক্লিয়ার অ্যান্সার কেন দিব না? আমি যেটা বলেছি যে 5 বছর আগের কমিটি, 10 বছর আগের কমিটি, সেটা তো এখন দরকার নেই প্রকাশ করার। সেটার সাথে বর্তমান মানে বাস্তবতার কি মানে প্রয়োজন? আচ্ছা, তার মানে হচ্ছে জামাত আসলে ওইটাকে বাস্তবসম্মত কোনো দাবি না। মনে করতেছে না। ওকে, এখন হচ্ছে যে আমার যেটা প্রশ্ন ছিল, আসলে মানুষের সাড়াটা কেমন, এই যে দাঁড়িপাল্লার যে প্রচারণা, এখন মানুষের সাড়াটা আসলে কেমন, আমি একটু ক্ল্যারিফাই করি। যে অনেক সময় যে থাকে না যে আগে তো আমি একে এভাবে চিনতাম, তো এখন তাহলে ও আচ্ছা আপনি দাঁড়িপাল্লার, তো এখন দুইটা হতে পারে যে আসলে ঠিক আছে আপনি তো ভালো লোক, আর একটা হচ্ছে যে ও আপনি তাকে এই ছিলেন নাকি, তাহলে তো আপনার তো লোক ভালো না, আমি তো জানতাম না। মানে এখানে আসলে মানুষের ওভারঅল, আমি শুধু এইটুকু না, মানে ওভারঅল দাঁড়িপাল্লার প্রতি মানুষের ইয়েটা কি? ওভারঅল বলতে দাঁড়িপাল্লার প্রতি মানে মানুষের একটা ভালোবাসা তৈরি হচ্ছে কোন জায়গা থেকে? মানে লাস্ট 17 বছরে তো জামাত হচ্ছে মজলুম একটা সংগঠন, শিবিরের মজলুম সংগঠন, এবং তারা কখনো কোনো মানুষের ক্ষতি করেনি। কারণ ওই দিক থেকে একটা মানুষের একটা আগ্রহ ছিল যে জামাত শিবির কেমন হতে পারে। এখন যখন তারা এই একটা 5 আগস্টের পরে তাদের পরিচয়গুলো সামনে আসা শুরু করলো এবং বিভিন্ন এলাকার যারা মানুষ আছে তারা তখন দেখলো যে আমার ওই প্রতিবেশীটা তো জামাত করে, ওই প্রতিবেশীটা ছেলে শিবির করে। তখন তারা দেখলো যে একটা সোসাইটির মানে এই ছেলেগুলো যখন শিবির করে বা এই মেয়েগুলো যখন ছাত্র সংস্থা করে, তাহলে তো এই সংগঠন নিয়ে এতদিন এত প্রোপাগান্ডা কেন চালানো হলো? মানে এই যে একটা পয়েন্ট অফ ভিউ মানুষের ছিল, এবং তারা যখন আরো দেখলো এক একে অনেকেই এখন তো বলতেছে যে আমি শিবিরের সাথে আগে থেকে জড়িত ছিলাম বা জামাতের সাথে ছিলাম, এখন তো প্রকাশ পাচ্ছে। তার মানে আগে কিন্তু প্রকাশ পাইনি, আমরা আবার ওইখানে চলে যাচ্ছি। প্রকাশ পেলে তো যে গুম আচ্ছা। হয়ে যাবে, খুন হয়ে যাবে, ক্রস ফায়ারে যাবে। এখন তো ওইটা তো বাস্তবতার খাতিরেই বাস্তবতা মানতে হবে। তা এখন মানুষ যখন দেখতেছে যে না, এই মানুষগুলো যদি দাঁড়িপাল্লা সমর্থক হয়ে থাকে বা জামাত ইসলামী সমর্থক হয়ে থাকে, তাহলে তো এই সংগঠনটি খারাপ হতে পারে না, এইরকম একটা আচ্ছা, তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এই ছিল আপনার মনে, এরকম কোনো প্রশ্ন না, আসতেছে এরকম না, কোনো বরং প্রশ্ন আসে নাই। এখন এটা কি শুধু মানে অনেক সময় যেটা হয় পলিটিক্যাল যারা নির্বাচনী ক্যাম্পেইনে থাকে, তা আমি মনে কর যে হচ্ছে যে হাত পাখার প্রচারণা করি ধরে নিলাম, তা আমার চারপাশে তো হাত পাখার লোকজন, আমার তো মনে হবে যে আসলে হাত পাখাই বাংলাদেশে 300 সিট পেয়ে যাবে। তো এইটা আসলে কি মানে আসলে দাঁড়িপাল্লার ইয়েটা কি, মানে আসলে তো জামাত তো বাংলাদেশে এমন কোনো বড় কোনো দল ছিল না, তাদের আসনও ছিল না বা ভোট পার্সেন্টেজে এমন আহামরি কিছু ছিল না। তো এইবারে কেন জানি জামাত বলতে চাচ্ছে যে আমরা কি হনুরে,
তো এটা কি আসলে কোনো মানে জামাত ফিল্ডের একবারও কোনো সিগন্যাল আছে? না, জামাত তো একবারও আমি কি হুনুরে এটা বলতেছে না। হ্যাঁ। জামাত যেটা না, হনুরে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তারা এমন একটা প্রচারণা চালাচ্ছে যে মনে হচ্ছে যে যেমন 5ই আগস্টের পরে আমাদের যে পারসেপশনটা ছিল সেটা হচ্ছে যে বিএনপির অনেক অ্যাক্টিভিস্ট এটা বলেও ফেলছে যে তারা 2 থেকে 3 টার্ম হচ্ছে যে ক্ষমতায় থাকবে। হ্যাঁ, তো এই কিন্তু জামাত এখন কিন্তু বিএনপিকে সরাসরি চ্যালেঞ্জ করতেছে। তো এটা কি আসলে ফিল্ডের বাস্তবতার ক্ষেত্রে করতেছে নাকি জাস্ট মাসল পাওয়ার শো করতেছে, জাস্ট জামাতে খেলাধুলা করার জন্য? মানে ওইরকম মাসল পাওয়ার বলে তো কিছু নাই। মানে বিষয়টা যেটা যে জামাত এখন দেখতেছে যেখানে যাচ্ছে তাদের একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে, এবং তারা আমরা যখন যেখানে বিভিন্ন জায়গায় যাচ্ছি দেখছি যে না, মানুষের একটা ভালোবাসা পাচ্ছি, শ্রদ্ধা পাচ্ছি, সম্মান পাচ্ছি, এবং মানুষ কিন্তু অনেক চাহিদার কথা আমাদেরকে জানাচ্ছে। কারণ এই বাস্তবতার প্রেক্ষিতেই জামাত এখন এই কথাগুলো বলছে। তারপরে জামাত যে নিজেকে বড় ভাবতেছে কখনোই না। আমির জামাত স্ট্রিক্টলি বলছে যে আমরা শাসক হব না, সেবক হব। মানে বার্তা কিন্তু পরিষ্কার। আমি এইটাই জানতে চাচ্ছিলাম যে তার মানে হচ্ছে যে শাসক হওয়া বা সেবক হওয়ার প্রশ্ন তখনই আসবে যখন জামাত আসলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে বা ক্ষমতায় যেতে, মানে তারা এখন এটা বাস্তবসম্মত তুই বলতে চাচ্ছিস। আচ্ছা, এখন আমি একটু মানে ব্যাকে যাই, সেটা হচ্ছে যে তুই তো শিবিরের ছিলি, তো এখন আমি যেটা আমিরে জামাতের প্রশ্ন আসলো, তো সেখান থেকে আমি একটু ইয়ে করি। আল জাজিরার একটা ইন্টারভিউ ছিল, সেখানে শফিকুর রহমান বলছেন যে কোনো একটা প্রসঙ্গে, আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই, মানে এটা শিবিরের সিদ্ধান্ত। এখন আসলে কি শিবির আর জামাত এটা কি আলাদা, দুটো আলাদা মানে স্বকীয়তা আছে কোনো? এটা মানে শিবিরের পূর্ণ সক্রিয়তা আছে, এবং আমি যখন শিবিরের সাথে জড়িত ছিলাম, এমনকি আমি তো মেডিকেল কলেজে ছাত্র শিবির করেছি, আমাদের মেডিকেল কলেজেরও স্বাধীনতা ছিল যে আমরা কিভাবে করব, ক্যাম্পাসে কি কাজ করব, এটা কখনোই মানে সবসময় কখনোই ইম্পোজ করা হয় না। আর শিবিরের অনেক সিদ্ধান্ত আছে যে হ্যাঁ, জামাত বাধা দেয় না, শিবির স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আদর্শিক যে জায়গাটা যে একটা শিবিরও একটা ইসলামিক পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে কাজ করতে চেষ্টা করতেছে, জামাতও ঠিক একইভাবে করতেছে, মানে জাস্ট ওই আদর্শিক জায়গাটা মিল আছে। আর আরেকটা বিষয় যে একটা যে কোনো মেজর পলিটিক্যাল পার্টি বা বড় রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক দলেরই কিন্তু ছাত্র সংগঠন থাকে, ওই হিসেবে সহযোগী হিসেবে এটি আছে। তবে কখনোই শিবিরের কমিটি থেকে শুরু করে কোনো কিছুতেই ওই জামাত থেকে কোনো ইন্টারফেয়ার করার সুযোগ নেই। শিবির কি কেন্দ্রের ডিসিশনের বাইরে যেতে পারে? জামাতের কেন্দ্রে মানে জামাত আজকে ডিসিশন নিল যে জামাতে ইলেকশনে পার্টিসিপেট করবে না। হ্যাঁ, এখন শিবির এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের প্রচারণায় এনসিপির সেটা কি শিবির পারে কিনা, মানে কতটুকু স্বাধীনতা আসলে? এখন ওটা তো যারা শিবির করবে এটা তাদের বিষয়, কোন ইউনিট কি করবে সেটা তাদের বিষয়। আচ্ছা, সেই সিদ্ধান্ত নেওয়ার কি আসলে ক্ষমতা আছে কেন? কারণ আমরা যেটা দেখছি, যেহেতু জামাত এখন বলতেছে যে তারা ক্ষমতায় আসতে পারে, সো আমরা এখন কম্পেয়ার করবো ছাত্রলীগ ছাত্র দলের সাথে ডেফিনেটলি। তো ছাত্রলীগ কিন্তু কখনো তারা বলতেছে বা বলে কিনা আমি জানি না, বা ছাত্র দলও বলে না বেসিক্যালি, এখন তারা তারা বিএনপির ছাত্র সংগঠন, তাদের এছাড়া কোনো ইয়া নাই, এবং তারা তাদের সাংগঠনিক অভিভাবক হিসেবে তারেক রহমানকে মানে। তো ছাত্র শিবিরের এটা মানে সাংগঠনিক অভিভাবক সেটা আমি জিজ্ঞাসা করতেছি যে আসলে কতটুকু স্বাধীনতা আছে, এটা কি ডিফাইন? পূর্ণ স্বাধীনতা আছে। আচ্ছা, কিন্তু যাই হোক, আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। সেটা হচ্ছে যে আসলে আমি একটা গল্প বলি। এই স্বাধীনতার প্রশ্ন যখন আসলো, মানে শিবিরের ভূমিকাটা তো আসলে তারা হচ্ছে ছাত্র সমাজের রিপ্রেজেন্টেটিভ হয়। তো আমরা যখন বুয়েটে ছিলাম তখন আমাদের স্যার, মানে এই গল্পটা হচ্ছে ছাত্র আর শিক্ষকের। তো মজার ব্যাপার হচ্ছে যে ছাত্র যে দল করে, আমি এখন নামটা বলতে চাচ্ছি না, তুই ধরে নিবি যে আসলে আমরা যখন ছিলাম তখন তো আসলে কোন দল ছিল। ছাত্র যে দল করে, শিক্ষকও সেই দল করে, বাট সব দলে কিন্তু ভালো মন্দ মানুষ থাকে। টিচার অনেক ভালো, আমাদের খুব মানে রেসপেক্টেড একজন টিচার। তো উনি ওই ছাত্রলীগের ছেলেটাকে দাঁড় করালেন ক্লাসে, এবং দাঁড় করায় উনি বললেন যে তুমি তো নজরুল হলে থাকো, তুমি তো এরকম আমার দলের ছাত্র সংগঠন করো। তো উনি একটা মেসেজ দিলেন যে দেখো, আমি রাজনীতি তুমি করো না। মানে এখানে মজার ব্যাপার হচ্ছে যেটা যদি দলীয়, মানে সাধারণত কি হয় যে আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্র দলের পোলারে বলবো এই তুই রাজনীতি করবি না, ব্যাপারটা এরকম না। যে দলের দুইজন একই দলের, রাজনীতি করো না। তো আমরা তো সবাই থান্ডার্ড হয়ে গেছি, আমরা জানি যে ওনার অ্যাফিলিয়েশন কি, এর অ্যাফিলিয়েশন কি। তো উনি বলতেছে যে আমরা থান্ডার্ড, উনি বলতেছে যে কেন, আমি তোমাদের বলি, আমরা যখন রাজনীতি করতাম, মানে স্যাররা যখন রাজনীতি করতো, তখন ছাত্ররা ছাত্রদের এজেন্ডাগুলো দলকে জানাতো। তোমরা কি করো, তোমরা হচ্ছে দলের এজেন্ডা ছাত্রদের উপরে চাপায় দাও, এবং ছাত্রলীগ তাই করছে। এখন এই জায়গা থেকে শিবির আসলে ছাত্রদের কতটুকু এজেন্ডা কেন্দ্রে জামাতের পৌঁছাতে পারতেছে, এখানে শিবিরের রোলটা কি? আচ্ছা,
এই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা বলবো যে এই যে আমাদের 5ই আগস্ট 2024 পরবর্তী যে নতুন বাংলাদেশ, এইটা তো আমরা নতুনভাবে দেশটাকে সাজাতে যাচ্ছি। লেজুর ভিত্তি বা দলীয় প্রভাব যে বিস্তার, সেটা থেকে আমরা বের হতে চাচ্ছি। হুম, এবং জামাত এবং শিবির এই জায়গাটা খুবই সচেতন। এর বাস্তব আ উদাহরণ আমি যদি বলি, সেক্ষেত্রে ছাত্র সংসদগুলো যে নির্বাচনগুলো হলো ডাকসু, রাকসু, জকসু, জাকসু, চকসু সব জায়গাতেই কিন্তু আল্লাহর রহমতে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলগুলি ছিল, অ্যাকচুয়ালি আমি এটা বলব যে শিক্ষার্থীদের জয়। শিবিরের জয় আমি সরাসরি বলব না। এটা আমি বলব শিক্ষার্থীদের জয়। কারণ শিক্ষার্থীরা চেয়েছে বলেই এই প্যানেলগুলি জয়লাভ করেছে। সবচেয়ে মজার বিষয় হলো যে তুই হয়তো দেখবি যে এই এত এভাবে বিজয় লাভ করার পরও কিন্তু তারা কিন্তু বিজয় মিছিল বা অন্য দলের উপর চড়া হওয়া এরকম কোনো এক্সাম্পল না একটাও নাই। অন্য দলের হ্যাঁ, উপর এটা চড়া একটা হওয়ার বিষয়। এক্সাম্পল নাই, এটা আরেকটা সত্য। বিষয় হচ্ছে যে তারা কিন্তু এই যে একটা কোনো তাদের মনের মধ্যে কোনো দাম্ভিকতা এখন পর্যন্ত দেখা যায় না আল্লাহর হুম, রহমতে। সবাই কিন্তু স্মুথলি কাজ করতেছে। হুম, আরেকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি যে তারা কিন্তু শিক্ষার্থী বান্ধব কাজ করছে, নট শিবির বান্ধব। হুম, এটা কিন্তু কখনোই হচ্ছে না। তারা হুম, কিন্তু শিক্ষার্থীদের জন্য যেটা কল্যাণকর সেটাই করতেছে। পাশাপাশি এই যে কিছুদিন আগে ডাকসুতে 4 মাসে কি কাজ হয়েছে সেটা পাবলিকলি প্রচার করা হয়েছে। হুম। এরকম ইতিহাসে তো কখনোই হয়নি। হ্যাঁ, এটা সত্যি। হ্যাঁ, মানে আমরা যতটুকু আমাদের নন ইতিহাস আগে কি হয়েছে জানি না। না। কিন্তু তুই যে বললি যে শিক্ষার্থীর উপর চড়াও হয়নি, শিবিরের মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপরে ওই যে আশেপাশের লোকজনের উপর চড়াও হওয়ার একটা বড় অ্যালিগেশন একটা আসছে। বিষয় যে কি যে ওইটা মানে একটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে তারা চেয়েছিল যে একটা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস হুম, গঠন করার জন্য। এবং সেখানে দেখা যায় যে আবার তুই যদি আরো যদি খেয়াল করিস যে আমরা যখন ডাইনিং এ খাবার খেতাম, খাবারের মান তো ভালো ছিল না। হুম, এখন দেখা যায় যে বিভিন্ন অপরাধের বিপক্ষে যখন কেউ কাজ করার চেষ্টা করবে, এখন যারা অপরাধী তারা তো ওই অপরাধগুলো তো মানে ১ সেকেন্ডের ব্যবধানে বা ১ দিনের ব্যবধানেই সে অপরাধগুলো থেকে ফেরত আসতে পারবে না। হুম। তাদেরকেও তো আমাদেরকে হচ্ছে পুনর্বাসনের সুযোগ দিতে হবে। তারা তো দেশেরই মানুষ। কিন্তু সেই পুনর্বাসনের সুযোগটা আমার কাছে মনে হয়েছে যে শিবির কিছুটা আক্রমণাত্মক হয়েই, যেটা মিডিয়ায় আসছে। হ্যাঁ, মিডিয়ায় তো মানে জাস্ট দেখায় যে ২ মিনিট। হ্যাঁ। ঘটনা ঘটছিল ২ ঘন্টা ধরে। মিডিয়া সেটা কেটে না ২ মিনিট কিন্তু করে আমার প্রশ্ন ভাইরাল হচ্ছে করতেছে। শিবির এই ক্ষেত্রে, আমি তোর ওই কথাটা আমি হুম, পাইনি ওরকম যে আসলে হুম, অন্যান্য শিক্ষার্থীদের উপর হুম, ছাত্রদলকে রাজনীতি করতে দেয় হুম, নাই বা এরকম কিছু হয় নাই, হুম। বা বামদের, কিন্তু শিবির কিন্তু এই কাজটা করছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আরো বেশি শিবির সহনশীল হতে পারতো কিনা। কোনটা? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদিকে টিএসসির চারিদিকে যে কাজগুলো, মানে এটা তো প্রশাসনের কাজ ছিল। শিবির এখানে আসলে আমার কাছে কোনো জায়গায় মনে হয়েছে যে তারা আইন নিজের হাতে তুলে নিছে। না, এটা আইন নিজের হাতে ঠিক বলা যাবে না। এই ক্ষেত্রে আমি যেটা দেখছি যে ওই অবৈধ দখল বা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা করে আসছে। হ্যাঁ, তবে এইটা বলা যেতে পারে যে জিনিসটা আরেকটু সুন্দরভাবে বা অন্যভাবে করা হুম, যেত। হুম, তাহলে মিডিয়াতে জিনিসটা এভাবে আসতো না। এমনকি এই ঘটনাটা কিন্তু যখন ভাইরাল হয়েছে সোশ্যাল হুম। মিডিয়াতে, শিবিরের পক্ষ থেকে কিন্তু ওইটা নিয়ে ফার্দার কিন্তু আর স্টেপে যাওয়া হয়নি। সহনশীলতার পরিচয় দেওয়া হয়েছে। মানে এটাও তো একটা এক্সাম্পল যে না, একটা নেগেটিভ রিঅ্যাক্ট যেহেতু আসছে আমরা একটু সময় নিই বা যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে আমরা সময় দিই। আস্তে, আস্তে তাদের সংশোধন হোক। এবং আমির জামাত কিন্তু বিভিন্ন জায়গায় এক কথা প্রসঙ্গে বলে ফেলি। আ ব এহ তুই তো মানে দেখেছিস যে বিভিন্ন জায়গায় অনেকের নামে তো মানে চাঁদাবাজ দিয়ে তো অনেক নামও বের হয়ে গেছে এখন। হুম, আমির কিন্তু ক্লিয়ারলি কয়েক জায়গায় বলছে যে যারা চাঁদাবাজ তাদের জন্যও আমাদের ব্যবস্থা আছে। হুম, তার মানে কি যারা চাঁদাবাজ তারা তো দেশের মানুষ। তারা হুম, যদি অপরাধ করে থাকে বা যেকোনো অপরাধী হোক না কেন, হুম। তাদের সেটা সংশোধনের সুযোগ দিতে হবে। তাদেরকে সমাজের মূলধারায় যুক্ত করতে হবে। এটা তো সময়ের প্রয়োজন। না আমাদের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে সবসময় সে যদি মানুষ হয় তাকে মানসিক হ্যাঁ, হিউম্যান রাইটস দিতে হবে। হ্যাঁ। সে এখন ওইটাই আর কি। হুম, তো আচ্ছা যাই হোক, তো এখন আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে জামাতের যে এখনকার যে অবস্থা, তুই বলতেছিস যে মানুষ আসলে মানে অনেকটা এরকম যে এই লোকগুলা ভালো, নাকি হচ্ছে যে আসলে বিএনপির বিরোধী ভোটগুলো জামাত পাচ্ছে, মানে এটা আসলে কি হচ্ছে ঘটনাটা এই এতে? বিষয়টা কি যে আমরাও আসলে আগে চিন্তা করিনি যে মানুষের কাছ থেকে এরকম ভালোবাসা আমরা পাবো। আ এটা আসলে অটোমেটিক্যালি মানুষের মনের মধ্যে একটা হয়েছে যে না, আমরা তো আগে সব দলগুলিকে দেখেছি। আর যেহেতু এই দল যারা চালাচ্ছে এই দলের সাথে জড়িত, তাদেরকে আমরা সামাজিকভাবে মনে করি যে সৎ এবং ভালো মানুষ। তাদেরকে একটা সুযোগ দিয়ে দেখি। মানে আমার মনে হয় যে জাস্ট এই পয়েন্ট অফ ভিউ থেকেই জিনিসটা এই পর্যন্ত আসছে আরকি। মানে এটা কি বিএনপি বিরোধী নাকি জামাত ভালো বলে জামাত, নাকি দুইটাই? এটা আমি ২ টা কম্বিনেশন বলব। আচ্ছা। ২ টা কম্বিনেশন যেমন হচ্ছে আমরা ৫ আগস্টের পরে দেখতে পারবো যে বিএনপির পক্ষ থেকে অনেক জায়গায় দখল করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, টাকা তোলা হচ্ছে। এই জিনিসগুলো তো আমরা দেখেছি হুম, সোশ্যাল মিডিয়াতে। হুম, কিন্তু জামাত বা শিবিরের নামে কিন্তু এই ধরনের অভিযোগ উত্থাপিত হয়নি।
তাই সবকিছু মিলাই একেবারে আসলে হয়নি আমি বর্তমান বলবো না, পরিবেশটা এমন আসছে। একেবারে হয়নি এটা বলবো না আমি, হয়েছে কিছু কিছু। যাই হোক, হয়তো মানে বিএনপির যে পরিমাণটা হাইলাইট হয়েছে ওই পরিমাণ জামাতের না এরকম হয়নি। না, হলে জামাত মানে হওয়ার কথা না আসলে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনীতিটা ছিল, হ্যাঁ, আমি রাজনীতিটাকে একটু ভেঙে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে বাংলাদেশের 5ই আগস্টের আগে বাংলাদেশের টোটাল রাজনীতিটা ছিল 1971 থেকে যদি বলি, যে ডান বামের একটা সমন্বয় ছিল এবং মোটামুটি বলা যায় যে আওয়ামী লীগ ছিল হলো সেন্টার লেফটে, সে হচ্ছে বামদেরকে, বামরা সবসময় আসলে একটা প্রক্সির মতো করে আওয়ামী লীগের প্লে করছে, এটা বাস্তব, হ্যাঁ, এটা কিন্তু মানে আমাদের বানানো কথা না। তুইও রাজনীতি বুঝিস, যদি কোনো ভুল হয় আমাকে ইয়ে করে দিস। আর বিএনপি হচ্ছে একটা সেন্টার রাইট পজিশনে ছিল, তাই না? এবং বিএনপি যেটা করছে বেসিক্যালি, বাংলাদেশের রাজনীতিটা এই ডান বামও যদি বলি, একটা ছিল প্রো ইন্ডিয়ান গোষ্ঠী, একটা ছিল অ্যান্টি ইন্ডিয়ান গোষ্ঠী। তো আওয়ামী লীগ হচ্ছে সেন্ট্রাল লেফট পজিশন নিয়ে প্রো ইন্ডিয়ান গোষ্ঠীর রিপ্রেজেন্টেটিভ ছিল। একইভাবে বিএনপি কিন্তু বেসিক্যালি অ্যান্টি আওয়ামী লীগ ভোটগুলাকে একটা ছাতার নিচে, আমব্রেলার নিচে চলে আসছে, এবং সেটা 4 দলীয় ঐক্যজোটের বিএনপির বেগম জিয়ার আন্দোলন করে যে 96 আওয়ামী লীগ সরকারকে ফেলে দেয়া, এগুলো সবই ওই ইয়াতে। এখন এই যে 5ই আগস্টের পরে বাংলাদেশে কিন্তু রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে। বামরা কিন্তু বাংলাদেশে এখনো অ্যাক্টিভ আছে, জাতীয় পার্টিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতি কি আসলে বাংলাদেশের অন্যান্য দলগুলো কিছুটা লেফট শিফট হয়ে যাচ্ছে কিনা, এটা আমি জানতে চাচ্ছি, বা এটা নিয়ে। এইটা আসলে আমার কাছে মনে হয় যে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি যেদিকে যাচ্ছে, মানে বাম ডান, মানুষ আসলে এইগুলাকে ওইভাবে বিবেচনায় নিয়ে আসবে না। মানুষ বিবেচনায় নিয়ে আসবে হচ্ছে কোন দল মানুষের জন্য কি কাজ করছে। হুম, এইটাই হচ্ছে মূল এজেন্ডা হবে, যে হুম, মানুষের জন্য কোন দল কতটা নিবেদিত প্রাণ। মানে অতীতের যে রাজনীতি ছিল, ওই আমার মনে হয় না ওইরকম ভেদাভেদের দিকে বাংলাদেশে আর যাবে, বা বাংলাদেশের মানুষও ওই ভেদাভেদের না না, দিকে এটা যেতে তো চায় না। ভেদাভেদের কথা না, এটা হচ্ছে আসলে থিওরিটিক্যাল আলোচনা। যে আমরা দেখতেছি যে, আমি আমার এটা বলি, আমরা দেখতেছি যে জামাতের মধ্যে, জামাত একটা রাইট উইং পার্টি ছিল যদি আমি বলি, জামাতের ভিতরে লেফট শিফট দেখতে পাচ্ছি আমরা। জামাত যেন মনে হচ্ছে, যেমন আমাদের আগের গেস্টও এটা বলছে, যে জামাত যেন সেই বিএনপির সেন্টার রাইট পজিশনটা নেওয়ার চেষ্টা করতেছে, আবার বিএনপি যেন আরো লেফটে চলে যেতে চাচ্ছে, এরকম কিছু তোর মনে হয় কিনা? মানে এটা এখন আসলে বিএনপিরটা তো আমি সরাসরি আসলে বলা ঠিক হবে না, তবে না, এটা জামাতেরটা আমি অনুমতি তো হ্যাঁ, বলাই যায়, সরাসরি বলা। জামাতেরটা আমি যেটা বলবো যে জামাত তার অবস্থান থেকে সরে নাই, এবং জামাত যেটা চাচ্ছে যে ন্যায় ও ইনসাফ, এই দুইটার উপরে জামাত বেশি জোর দিচ্ছে। কারণ এইটার মধ্যে যা যা আছে সেটাই করবে জামাত। জামাত সরে নাই সে তার রাইট উইং পজিশন থেকে, এটা আমি একটু মজা পেলাম তোর কথা শুনে। কারণ হচ্ছে যে জামাত অলরেডি তাদের, মানে জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী হ্যাঁ, খুলনায় একজন হিন্দু প্রার্থী দিছে, এটা তো এবং আমাদের অমুসলিম শাখা তো অনেক আগে থেকে ছিল, হ্যাঁ, অমুসলিম পাবলিশ হয়েছে এখন, কিন্তু এটা ছিল অনেক পাবলিশটা আগে থেকে। হওয়াটাই তো হচ্ছে যে আসলে সে একটা পলিটিক্যাল পার্টির কিন্তু সব ধরনের উইং থাকে, হ্যাঁ, সে আসলে এখন লেফট উইংটাকে সে প্রাধান্য দিচ্ছে কিছুটা, তার মানে কিন্তু সে না, রাইট উইং থেকে। প্রাধান্য বলতে কি, আগে জামাত ইসলামী হচ্ছে নির্বাচন করতো যখন বিএনপির সাথে জোট বেঁধে, হুম, সিট পেতো 25টা 30টা বা হ্যাঁ 20-22টা 25-30টা নমিনেশন আচ্ছা নমিনেশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আর ভাগে সিট পেতো, হ্যাঁ, হ্যাঁ আর 2001 সালে জিতেছিল 17টা। হ্যাঁ। যাই হোক, তো এখন এখন তার আসনটা যখন 220-এর উপরে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তো মানে অন্য ধরনের কেউ আছে কিনা এটা কোশ্চেন আসবে। এখন জামাত তো এটা রিপ্রেজেন্ট করবেই যে না, আমরা যেহেতু একটা এই দলের মধ্যে সবাইকে স্পেস দিতে যাচ্ছি, সেক্ষেত্রে তো অন্য ধর্মের সবাই কেউ না আমি কেউ জানি না nomination পাবেই। থিওরিটিক্যাল পলিটিক্স সম্পর্কে তুই কি বুঝতে যাচ্ছিস, কিন্তু ঘটনা হচ্ছে যে আসলে একটা রাইট উইং পার্টি, মানে সে আসলে কি কেয়ার করে, চরমোনাই কি আসলে কেয়ার করে যে আমার হিন্দু প্রার্থী আছে কি নাই, আমার কয়টা মেয়ে আছে, আমার কয়টা মেয়ের প্রার্থী, কয়টা হিন্দু প্রার্থী আছে, আমার হিন্দু শাখা আছে কিনা, চরমোনাই কেয়ার করে? করে না তো। হ্যাঁ, তাহলে তাহলে হ্যাঁ, জামাত বল, বল। যদি, জামাত যদি কেয়ার করে, তার মানে তো আমি যেটা বলতেছি এটা খুব একটা খারাপ না, যে আসলে বাংলাদেশে জামাত আসলে একটু লেফট সাইডে ঝুঁকে যাচ্ছে। না, মানে আমি লেফট সাইডে বলবো না, রাইট থেকে যখন লেফটে ঝুঁকতেছে তখন সেন্টার রাইটে চলে আসতেছে। আচ্ছা, এখানে কোশ্চেন করবো, আমাদের পাশের দেশ তো ভারত, হ্যাঁ, ভারতের ডানপন্থী কাদের বলা হয়? বিজেপি। কেন? তারা তো মুসলিম না। না, এটা এটা তো মুসলিম না, এটা ব্যাপার না, এটা হচ্ছে লিবারেলের সঙ্গে নন লিবারেলদের কথা হয়, ধর্মভিত্তিক রাজনীতি করে বিজেপি, সেই হিসেবে তাদেরকে রাইট উইং পার্টি বলা হয়। এটা মানে না, ইসলাম তাহলে হিন্দু এটা তাহলে এই ব্যাপার না। জিনিসটা আমি একটু মানে এই জিনিসটা আমার আমি অনেকদিন আমি মনে একটু হয়েছে। বলি, না, আমি যদি একটু বলি না যে যদি বিজেপি মুসলিম ঘেঁষা হয়, বিজেপি কিন্তু রাইট থেকে সরে আসবে। না না, ওইটা না, আমি একটা কথা বলি যে যেমন ইন্ডিয়ায় বিজেপি তো হিন্দুত্ববাদী হ্যাঁ। সামনে রেখে রাজনীতি করে।
তারা হচ্ছে হিন্দু ধর্মের যারা তারা ডানপন্থী হচ্ছে। হুম। আর ঠিক একইভাবে বাংলাদেশি মুসলিমকে বলা হচ্ছে ডানপন্থী, হ্যাঁ। আবার ইন্ডিয়া মুসলিমরা বামপন্থী। না, না, এটা তো থিওরিটিক্যাল পলিটিক্স। এনিওয়ে আমি ওই আলোচনা না গেলাম। আচ্ছা, এখন হচ্ছে যে তোর আসলে বাংলাদেশের রাজনীতিতে জামাতের আসলে রাজনীতিটা কি আসলে? হ্যাঁ, নাকি জামাত আসলে যেমন বিএনপির যে রাজনীতিটা ছিল, যে বিএনপি হচ্ছে যে এরকম একটা ফিল আমরা পাচ্ছি যে বিএনপি কি করতো, বিএনপি আওয়ামী লীগের যারা ভোট দিবে না তাদেরকে নিত। জামাত কি এখন এই কাজটাই করতেছে কিনা, যে বিএনপির এনটি, কারণ আমরা যদি জোটটা দেখি, বিএনপির জোটটা যদি আমরা দেখি, বিএনপিতে কিন্তু আসলে বিএনপি বাদে বাকি জোট কিন্তু আসলে, মানে আমি কাউকে ছোট করতেছি না, কিন্তু তাদের আসলে ওরকম কোনো পলিটিক্যাল নাই, স্ট্যান্স আমি দেখতেছি না, তুই দ্বিমত থাকলে। কিন্তু জামাতের কিন্তু জুলাইয়ের যে বড় শক্তি, হ্যাঁ, এনসিপি, তারপরে জামাতের সাথে হচ্ছে চরমনায়েরও থাকার কথা ছিল। বাংলাদেশে হেফাজতে ইসলাম যে রাজনীতি করতেছে তারা তো একটা প্রেশার গ্রুপ, বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফতে মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস, দুইটাই আছে। মানে হেফাজত থেকে যে দুইটা দল বের হয়েছে পলিটিক্যাল পার্টি, যারা প্রেশার গ্রুপে থাকে নাই, তারা দুইটাই জামাতের সাথে আছে। তার মানে কিন্তু এখন কি আবার ওইটাই, মানে বিএনপি যেটা বলতেছে যে জামাতকে আমাদের রাজনীতি নকল করতেছে কিনা, একইভাবে বিএনপির, মানে আমি তো বোঝাতে পারছি মনে হয়, এখন তুই বল। না, এখানে কি যে অ্যান্টি বিএনপি আসলে এটা সঠিক শব্দ আমার কাছে মনে হচ্ছে না। এখন যেটা আমি আগে এই কথার প্রসঙ্গে বলে ফেলেছি যে এখন মানুষ দেখবে হচ্ছে কোন সংগঠন তাদের জন্য কাজ করছে এবং মানুষ তাদের দিকেই ঝুঁকে যাবে। মানে এখন যে অ্যান্টি বিএনপি বা অ্যান্টি জামাত, অ্যান্টি ছাত্র দল বা অ্যান্টি শিবির এইরকম ভবিষ্যতে হয়তো থাকবে না, বা অ্যান্টি এনসিপি এরকম থাকবে না। যারা কাজ করবে মানুষ তাদেরকে সমর্থন করবে। এবং জামাত শিবির যেটা করতেছে যে মানুষের এই সমর্থন এবং ভালোবাসা নিয়ে আগাতে যাচ্ছে। ওই অ্যান্টি বিএনপি ওইভাবে তো আসলে এটা কোনো স্থায়ী একটা কি বলবো, মানে আমি যে পার্মানেন্ট আমি পলিটিক্যাল সেটাই বলতেছি যে স্ট্যান্ডের কথা আসলে, বলি, হ্যাঁ, এটা তো পার্মানেন্ট পলিটিক্যাল স্ট্যান্ড হ্যাঁ, হতে পারে না হ্যাঁ। যে অ্যান্টি বিএনপি মানেই জামাত হবে, তাহলে আবার জামাতের অ্যান্টি জামাত পলিটিক্সটা মানেই কি হচ্ছে, হ্যাঁ, আসলে? জামাতের পলিটিক্সটা আমি বলবো যে বললাম না, ন্যায় ও ইনসাফের রাজনীতি, কল্যাণ রাষ্ট্রের কল্যাণ রাজনীতি রাষ্ট্রের এটা। রাজনীতি, এই কল্যাণ রাষ্ট্রটা কি আসলে? কল্যাণ রাষ্ট্রের মধ্যে আমি যদি মানে মোটা থেকে চিন্তা করি যে মানুষ যতটা সম্ভব সৎ থাকার চেষ্টা করবে, দুর্নীতি থাকবে না। আমরা যেমন বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হয়েছি ছোটবেলা থেকে, আমরা বিভিন্ন অফিস আদালতে আমরা দেখেছি যে কোন একটা কাগজ তুই আমি যেহেতু স্কুলে পড়ছি আমাদের এখনো মনে থাকে, তোরও মনে থাকার কথা যে কোন একটা অফিসে বা এসএসসি রেজাল্ট দিতে গেলেও 200 টাকা হয়তো এক্সট্রা দিতে হয়েছে। ওই সময় কম্পিউটার মনে আছে কিনা, এসএসসি রেজাল্ট একসাথে দেখতে গেছিলাম। তো এই যে একটা বিষয়, এই বিষয় থেকে যখন আমরা রিপ্রেজেন্ট করব যে না, আমরা বাংলাদেশ, আমরা যারা এই দেশের মানুষ, সবার সিটিজেন রাইটটা আমরা ইনশিওর করব। নাগরিক অধিকার, এই যে নাগরিক অধিকার যেটা, নাগরিক অধিকারের মধ্যে কি কি আছে, এটা আসলে মানে এর মধ্যে তো অনেক বিষয় আছে, মানুষ হয়তো জানেও না যে একটা সিটিজেন রাইট কি। যেমন আমার 5টা মৌলিক অধিকার আছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এর পাশাপাশি আরো তো অধিকার আমার আছে, যেমন আমি সরকারি অফিসে গেলে ঘুষ ছাড়া আমার কাজ হবে, আমাদের যে বার্ষিক বাজেট হয় সেখান থেকে কোনো মানে টাকা এদিক ওদিক হবে না, দুর্নীতি হবে না, আমরা যে ট্যাক্সটা দিচ্ছি সেটার গভর্নমেন্ট প্রপার ইউটিলাইজেশন করবে। এই যেটা প্রপার ইউটিলাইজেশন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র, যেটা কল্যাণ রাষ্ট্র কোশ্চেনটা ছিল, হ্যাঁ এবার মনে পড়ছে, কল্যাণ রাষ্ট্রটা কি। এই যে যখন মানে দুর্নীতি থাকবে না, মানুষ সৎভাবে জীবনযাপন করতে আগ্রহী হয়ে উঠবে এবং সেদিকে দিকে যাবে, আমি একটা কাজ করতে গেলে ঘুষ লাগবে না, আমি নামাজ পড়লেও আমাকে কেউ বাধা দিবে না, আমি যদি নামাজ না পড়ি সেটা তো কেউ বাধা দিবে না। না, এই এটা যে তো আসলে তোর সবকিছু মানে মিলাই এগুলো তো শুনতে খুব মধুর শোনায়, হ্যাঁ, এবং এটা কি ইউটোপিয়ান কিনা? কারণ বাংলাদেশে যারাই ক্ষমতায় না যায় তারা অনেক সুন্দর সুন্দর গল্প মানুষকে বলে যে এর নির্বাচনের এক্সাম্পলটা তো আমি আগে বলছি যে সেই- ছাত্র সংসদে যে নির্বাচনগুলো হয়েছে, অতীত তো অনেক 90 দশকে হয়েছে, তারপরে 80 দশকেও ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে কোনো ছাত্র সংসদ এইভাবে স্বাধীনভাবে কাজ করে মানে সব শিক্ষার্থীদের জন্য কল্যাণ কাজগুলো এইভাবে গুছিয়ে করতে পেরেছে। মানে আমি দেখি নাই, তুই দেখেছিস কিনা আমি জানি না। তাহলে জামাত আসলে, মানে আমার প্রশ্ন হচ্ছে যে জামাত যে এই স্বপ্নটা দেখাচ্ছে মানুষকে, ডাকসু এক্সাম্পল, ডাকসু করে এখন দেখাচ্ছে, ডাকসু কাজ তো করে আসলে দেখাচ্ছে। শিবির, জামাত আর শিবির তো তুই বললি আলাদা। আচ্ছা যাই হোক, ছাত্র সংগঠন ধরে নিলাম। হ্যাঁ, না আমি তো জামাত সহজে তো- কি বলেছি। জামাত যখন জামাত তো এর আগে মানে ঠিক ক্ষমতায় ছিল না, তারা বিএনপির একটা মন্ত্রিসভায় ছিল। তো এখানে আসলে জামাত আসলে দুর্নীতির বিরুদ্ধে জামাতের অবস্থান কি ছিল? দুর্নীতির বিরুদ্ধে বলতে কি, মানে সরকারের অংশ ছিল, সংসদের অংশ হওয়া আর ওই সরকারের হেড হওয়া, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন জামাত যেটুকু হচ্ছে কি বলে, সরকারের 3টে মন্ত্রণালয় পেয়েছিল, নিজামী সাহেবের একটা চেঞ্জ হয়েছিল,
তা ৩ টে মন্ত্রণালয় তারা পেয়েছিল। তারা যেটা দেখাতে চাইছে যে না আমরা এইগুলো চালাচ্ছি। আমরা এট লিস্ট আমাদের আন্ডারে যে কাজগুলি আছে হুম, সেগুলোতে আমরা কোনো অনিয়ম করব না। এবং হুম, তারই ধারাবাহিকতায় তারা এটা প্রমাণ করতেও পেরেছে। হুম, পরে যে মামলাগুলি হয়েছে বা ইনভেস্টিগেশন হয়েছে তাদের মন্ত্রণালয়ের বা তাদের আন্ডারে কোনো টাকা কিন্তু হুম, নয়-ছয় হয়নি। হুম। এটাই তো এক্সাম্পল। হ্যাঁ, এটা আমি তোর সাথে আমি একটু আমাদের দর্শকদের ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছে ৩ টা মন্ত্রণালয় সম্ভবত নিজামী সাহেবের একটা মন্ত্রণালয় পেয়ে চেঞ্জ পরে হয়েছিল। আরেকটা হুম, হয়েছে, সেই হিসেবে ২ টা, আর ২ টা হচ্ছে মুজাহিদ মুজাহিদ সাহেব। ৩ টা। এই ৩ টা হুম, মন্ত্রণালয়ের কথা বলছি। এখন আমরা এটা মেনে নিলাম। হুম, আমরা এখানে আসলেই দুর্নীতির কিছু আমরা পাইনি। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো ইসলামের একটা প্রিন্সিপাল হচ্ছে যে আমি যদি পারি অন্যায় হলে আমার সাথে না হোক আমি হাত দিয়ে বাধা দিব। হুম, না হলে আমি মুখ হুম, দিয়ে বাধা দিব, না হলে মন থেকে ঘৃণা করব। হুম। তা আমি জানতে চাই যে জামাতের মন্ত্রীরা ওই সময় মন্ত্রী সভায় ছিল, তারা আসলে এই ৩ টার কোনটা করছে? এইটা তো খুব জটিল কোশ্চেন হয়ে গেল। তারপর আমি বলব যে আমি যতটুকু তাদের সাথে যেহেতু আমার কখনো দেখা হয়নি, হ্যাঁ। ওই সময় আমি মনে পড়তাম মনে ঘৃণা করছে আমার মনে হয়, ১ কারণ আমরা তো থেকে পেপার পত্রিকায় ওরকম কিছু দেখি না যে তারা বিএনপির দুর্নীতি, মানে বিএনপি তো দুর্নীতি করছে, এটা নিয়ে তো হ্যাঁ, কোনো ডাউট নাই, তাই না? না, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা আসলে ইসলামের ৩ টা প্রিন্সিপালের কোনটা না করছে? সেক্ষেত্রে আমি যতটুকু সে সময় আমরা খুব সম্ভবত ২০০১ সালে ৫ এ পড়তাম। হুম, ৬ সালে 10 এ। হুম, এখন আমরা ছোট ছিলাম। তারপরেও 7-8 থেকে মোটামুটি আমার কিছু মেমোরিতে এখনো অনেক কিছু আছে। হুম, এই সরকারের সময় কি হয়েছিল পত্রিকা পড়তাম রেগুলারই। সেই সময় যেই বিএনপি জামাতের যে জয়েন্ট মিটিং গুলা হতো বা নিজেদের মধ্যে যে দলীয় মিটিং গুলা হতো, সেই সময় তারা বলতো যে না এগুলো হচ্ছে কিন্তু মানে ও মৌখিকভাবে অনেকবারই জানানো হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি সে সময় তো বিএনপির সিট ছিল ১৯৩ টা। আর পাশাপাশি জামাত সিট ছিল হচ্ছে ১৭ টা। হুম, আর ২ টা ছিল, আরেকটা হচ্ছে ওভারল্যাপ করছিল। হুম, এখন বিষয়টা হচ্ছে যে এ ওই সময় ২ টা মন্ত্রণালয় বা ৩ টা মন্ত্রণালয় জামাত চালাতো, সরকারের একটা অংশ ছিল। আর তো কোনো মেজর পার্ট তো ছিল বিএনপি। এখন ওখানে জামাতের তো এর থেকে বেশি করার ছিল না। নিজেদেরকে প্রুফ করা ছাড়া। আচ্ছা, তার মানে তারা হাত দিয়ে জাস্ট বাধা দেয় নিজেদেরকে নাই, প্রুফ মুখ করছে। দিয়ে প্রথমে হ্যাঁ, কিছুদিন বলছে, তারপরে যদিও মিডিয়ায় আমি ওরকম হ্যাঁ। পাইনি, হয়তোবা অনেক আগের ঘটনা আমারও মনে নাও থাকতে পারে, বাট তারা পরে আর কি মনে মনে ঘৃণায় শিফট হয়ে গেছে। মোটামুটি। এখন হচ্ছে এটা যে পরে ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে একটু পোস্ট হবে তো ভাইরাল হওয়ার জন্য খোঁচানো হইতেছে। না, এটা আসলে আমাদের ইয়েরাই প্রশ্ন করতেছে, আমরা অনলাইনে বিভিন্ন প্রশ্ন না, দেখতেছি না আসলে, সমস্যা যে হ্যাঁ। আসলে জামাত তো ক্ষমতায় ছিল না, না, কিন্তু ওই যে অনলাইনে কোশ্চেন যেমন হয় এগুলো তো জামাতের একটা বড় ইয়া হচ্ছে যে বিএনপি যেমন সবার আগে বাংলাদেশ বলছে, এটা নিয়ে হুম, আমরা কথা বলছি এর আগে এবং সেটার কিছুটা ইয়ে করছি। কিন্তু এখন জামাতের মূল কথা হচ্ছে যে তারা দুর্নীতি করে না, চাঁদাবাজ, মানে জামাত বেসিক্যালি যেটা করতেছে বিএনপি বিরোধী রাজনীতিটাকে সামনে আনতেছে। আমার বলতে দেয় সেটা হচ্ছে যে জামাতের যদি যে কোনো জামাতের নেতারা 10টা কথা বললেই তারা চাঁদাবাজ একবার বলবে। না, হ্যাঁ, যাই আমি হোক। আমি একটা কথা বলি। এখন যে না এইখানে অবজেকশন আছে। মানে তোর ভাষায় তোর সাথে কথা বলতে তুই আমাকে নোট অফ ডিসেন্স দিস। আমি নোট অফ ডিসেন্স দিলাম। এখানে এখানে বিষয়টা কি? যে মানে জামাত তো বলবে যে আমরা দুর্নীতি করতে দিব না। বা তারপরে চাঁদাবাজি করতে দিব না। হুম, এটা মানুষ তো এটা চাই। হুম, এখন জামাত চাঁদাবাজি করতে দিবে না, চাঁদাবাজিতে বাধা দিবে, দুর্নীতিকে না বলতেছে, সততাকে হ্যাঁ বলতেছে, ন্যায় বাট বিএনপির গায়ে লাগতেছে। জামাত তো একবার বলতেছে না যে বিএনপি চাঁদাবাজি করে। এটা কি জামাত বলতেছে কোথাও? বলে নাই। না, জামাত বলতেছে না যেটা কেন? বলছে জামাতের বট বাহিনী যেটা বলা হয়, মানে বিখ্যাত বট বাহিনী ফেসবুকে। এখন তো ফেসবুকে তো বট বাহিনী আছে, বট দল আছে, না, আবার কেউ সেটা কেউ বলে আমরা বট বলতেছি লীগও না। আছে। এখন সেটা হ্যাঁ, আছে। বটের এটা ব্যাখ্যা সবই আসলে আছে। মানে বট জামাত এক থেকে সময় যে আরো জামাত এটার পায়োনিয়ার আর কি, মানে জামাতের বট বাহিনী আলবটর যেটা প্রথম ছিল, তারপরে বাকিরা আর কি আস্তে আস্তে এগুলো জামাতকে ইয়ে ফ্যাসিস্টের করার ভাষা পরে হয়ে গেছে। গেল, যে ফ্যাসিস্টের আমলে ভাষা হয়ে যাচ্ছে। না না, আলবটর তো আর ওই ভাষা না। এনিওয়ে, এখন হচ্ছে যে আমি দেখেন চাঁদাবাজ বলতে মানে বিএনপি গায়ে লাগবে কেন? বিএনপি তো বলা উচিত যে আমরা চাঁদাবাজি দূর করবো, আমরা দুর্নীতি দূর করবো। বিএনপিটা বলতেছে না কেন? আমাদের কোশ্চেন তো না, সেইটা। বিএনপি বলছে তো, বিএনপি তো বলছে যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। এটা তো বিএনপি বলছে, আসলে বলছে, আমি মজা করতেছি না, বিএনপি বলছে। তো তুই বলে বলতে হাসতেছিস কেন? আসতেছি তো, আসলে জিনিসটা ওই ওই পর্যায়ে চলে গেছে এই জন্য। অ্যাকচুয়ালি আই ওয়াজ জোকিং। আমিও দেখছি বিএনপি এটা বলছে। হ্যাঁ। এবং বিএনপি যতবারই এই পোস্ট আমার সামনে আসছে, আমি দেখছি যে 95% হাহা রিয়াক্ট দিয়েছে। আমি কেন আমি জানি তো না। আসলে এখন মনে কর যে এখন সোশ্যাল মিডিয়ার যেটা অবস্থা, এখন আমি যদি বলি যে শেখ মুজিবুর রহমান হচ্ছে 15ই আগস্ট মারা গেছেন, ঠিক আছে, এই কথা যদি আমি ফেসবুকে লিখি শেখ মুজিব 15ই আগস্ট মারা গেছে, এখানে তুই যদি 50টা যদি রিয়াকশন থাকে তার ভিতরে 20টা হাহা থাকবে। এটা কিছু মানে হাহারি একটা মানুষের। 95% হাহা কেন পড়ে এটা আসলে আমিও বুঝতেছি না।
আর জামাতের থেকে বললাম আমরা তো ইশতেহারও ঘোষণা করেছি যে আমরা চাঁদাবাজিকে না বলতেছি, আমরা দুর্নীতিকে না বলতে। বিএনপির এত টেনশন করার কি আছে? বিএনপি বলুক, এটা সমস্যা নেই তো। আচ্ছা, আমি একটু সিরিয়াস হয়ে যাই। হ্যাঁ। তো জামাত কিন্তু আমরা যেটা দেখতেছি, আমি জানি না, সেটা হচ্ছে আমার অপিনিয়ন বলতেছি, জামাত কিন্তু একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল ছিল। মানে তাদের সাংগঠনিক যে স্ট্রেংথ বা হচ্ছে যে ওই যে কমান্ড, চেইন অফ কমান্ড মানা, এটা খুব বেশি ছিল। তো এখন দেখা যাচ্ছে যে জামাত গণবান্ধব দল হওয়ার চেষ্টা করতেছে ভোটের রাজনীতিতে যাওয়ার জন্য। ওই যে যাই হোক, তুই তো স্বীকার করলি না, লেফট শিফটের জন্য। তো এখন জামাতের তৃণমূল পর্যায়ের শান্তি শৃঙ্খলাটা কি কিছুটা এই জন্য বিনষ্ট হয়ে যাচ্ছে? কারণ জামাতের বিরুদ্ধে কিন্তু এরকম কিছু অভিযোগ আছে তৃণমূল পর্যায়ে, যে কোথাও কোথাও আওয়ামী লীগের লোকজনকে তারা শেল্টার দিচ্ছে, তারা এই ব্যাপারে তোর ইয়ে কি? আচ্ছা, এই ব্যাপারে একটা হচ্ছে যে মানে ক্যাডার ভিত্তিক, মানে এই শব্দটা আসলে আমার পছন্দ হলো না। আচ্ছা, মানে ক্যাডার বলতে কি বোঝানো হচ্ছে? না, এটা চেইন অফ কমান্ড, এটা কোনো নেগেটিভ কিছু না। আচ্ছা, chain of command। জামাতের না, এটা আমি পজিটিভলি বলছি। পজিটিভলি মানে মনে কর যে আমি যদি এবার নির্বাচনের কথা দেখি, হ্যাঁ, যদি এটা অন্য আমার একটা প্রশ্নের সাথে মিলে যাচ্ছে, আমি করে ফেলবো হয়তো প্রশ্নটা। সেটা হচ্ছে যে আমি বিএনপির যদি তুই দেখিস, বিএনপি আজকে তুই 2টা আসনে প্রার্থী দে না, তুই 2টা আসনে বিএনপি প্রার্থী দিলে অন্তত একজন বিদ্রোহী প্রার্থী তুই পাবি, আওয়ামী লীগেরও পাবি। জামাত তো এটা না। তো জামাতে তো চেইন অফ কমান্ড খুবই শক্তিশালী, যদিও এটা তো আমি যদিও এখানে একটা আমাদের মানে ওই ইয়া আছে, বিকল্প ব্যতিক্রম আছে, রিসেন্টলি হয়েছে। তো সেটার ব্যাপারেও তুই একসাথে উত্তর দিয়ে দিতে পারিস যে রিসেন্টলি কিন্তু 2টা আসনে জামাতের ঝামেলা হচ্ছে, এনসিপি সরোয়ার তুষারের সাথেও ঝামেলা হইতেছে। তো এই যে তৃণমূলের সাথে যে তৃণমূলের কন্ট্রোলটা হারায় যাওয়া, হ্যাঁ, আমি কিন্তু কয়েকটা প্রশ্ন একসাথে করে ফেলছি, বুঝতে পারছিস কিনা এইটা বলতে চাচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে যে জামাতের চেইন অফ কমান্ড আমি স্ট্রং, এটার সাথে আমি সম্পূর্ণ একমত, এটার সাথে আমি দ্বিমত করার কোনো সুযোগ নাই। এবং মানে জামাতের পক্ষ থেকে তার দলীয় যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়, আমি এটা বলবো যে আসলে টপ টু বটম সবাই এটা মেনে চলে। এবং জামাতের যে স্পেসটা আছে, যেটা আমি অন্যান্য দল থেকে আমি আলাদা বলবো, সেটা হচ্ছে যে ইন্টারনাল যে ডিসকাশনের যে ফোরামগুলো আছে, সেখানে কিন্তু ওপেনলি মানে সমালোচনা, আলোচনা সবই করার সুযোগ আছে। পক্ষ বিপক্ষে মত প্রকাশ করার স্বাধীনতা আছে, ওখানে কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু যখন সিদ্ধান্ত হয়ে যাবে, সেটা কিন্তু সবাই মেনে নেয়। এইটা আবার এবং মেনে নিতে হবে। মেনে নিতে হবে। এবং যার যা বলার ওই ফোরামের মধ্যে বলতে হবে। মানে এমন না যে আমি হেড টপ আমি জামাত বলে আমি সবকিছু চাপাই দিলাম কলমে খোঁচা দিয়ে, এটা কখনো জামাতে হয় না। যেটা হয় যে ওই ডিসিশনে যেটা হয় ওইটাই সবাই মেনে নেয়। হ্যাঁ, এটা তো না হলে মানে ওই যে যেটা বলতেছিলাম যে চেইন অফ কমান্ড না হলে থাকবে না। কিছু ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া লাগে, ওটা তো আমির জামাতের অধিকার আছে, যে কোনো পার্টি প্রধানেরই থাকে, ওই হিসেবে তো উনি নিবেনি। তারপরে উনি দলীয় শৃঙ্খলা, দলীয় নীতি, দলীয় আদর্শ সবকিছু বিবেচনা করে সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। আর এর সম্পর্কে একটা কোশ্চেন আসছে লাস্টের দিকে, ওই যে একটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দেওয়া, যে আরেকটা হচ্ছে তৃণমূলের যে চট্টগ্রাম 8 এবং নরসিংদী 3 এনসিপি প্রার্থীদের সাথে হচ্ছে যেটা, এইটার বিষয়টা কি যে আসলে মানে মিডিয়া যেভাবে ফোকাস করছে বিষয়টা আসলে সেরকম না। এখন দেখা যায় যে মানে একটা দল থেকে যখন সিদ্ধান্ত জানানো হয়, যেহেতু এবার যেভাবে নির্বাচন হচ্ছে এবং জামাত যেভাবে আগের থেকে আমি বলবো যে মানুষের কাছে অনেক বেশি যেতে পেরেছে, এই অবস্থায় আসলে যে তৃণমূল তো আসলে শুরুর থেকেই এরকম প্রিপারেশন তৃণমূলের আসলে ছিল না। এখন অনেক কিছু পয়েন্ট অফ ভিউ থেকেই এই জিনিসগুলো হয়েছে, তারপরেও জামাত থেকে কিন্তু পরবর্তীতে মীমাংসাও করা হয়েছে। এখন কিন্তু ওই দুটো আসনের ব্যাপারে কোনো অভিযোগ নাই। তৃণমূলের প্রিপারেশনটা আমি ঠিক ধরতে পারি না, আমি বুঝতে তৃণমূলের পারি না। প্রিপারেশন বলতে আমি যেটা বোঝাইছি যে এই যে আমরা যে কাজ করছি, আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি অলিতে গলিতে, এই যে জাতীয় সংসদ নির্বাচনের যেটা পরিচালনা করা হচ্ছে, মানুষের কাছে কাছে যেতে হচ্ছে। আমরা তো 17 বছরের মধ্যে কোনো ইলেকশন পাইনি, এবং এখন যারা তৃণমূলে কাজ করছে তারা তো বড় একটা পোর্শনই 2001 নির্বাচন পায়নি বা 2008 নির্বাচনটাও পায়নি। আর সেই দিক থেকে তো তৃণমূলের কাছে প্রিপারেশনটা নতুন। আচ্ছা, সেটা বোঝাচ্ছি। বুঝতে পারছি। মানে হচ্ছে যে আসলে তৃণমূলের কাছে এই জিনিসটা নতুন। কারণ আমি যেটা কিন্তু আওয়ামী লীগের যে বিষয়টা, এটা বোধহয় অ্যাড্রেস হয় নাই। এই বিষয়টা মানে কি যে এই বিষয়টা মানে আমি যেটা বলবো, তুই একটুকে বললি না আলবটর বট বাহিনী, বট দল, মানে ওদের একটা প্রচারণা আর কি, মানে এরকম আসলে হচ্ছে না আসলে। একটা খুব বোল্ড কোশ্চেন করি, সেটা হলো তুই ব্যক্তিগতভাবে আসলে কি মনে করি জামাত কি ক্ষমতায় যেতে পারে বা যাবে? এটা আসলে আমি বলবো যে নির্বাচনের আগ পর্যন্ত এবং মানুষ কাকে ভোট দিচ্ছে এটা আগ পর্যন্ত বলা সম্ভব না। তবে জামাতের দুই রকম প্রিপারেশন আলহামদুলিল্লাহ নিয়ে আছে।
একটা হচ্ছে যে ক্ষমতায় গেলে তারা কি করবে, হুম। আর ক্ষমতায় না গেলে তারা ক্ষমতা কিভাবে না গেলে চলবে। একদম সব কাটাকাটি করে দেশ অচল করে দিয়ে একটা মানে অভ্যুত্থান আবার করে ফেলবে, এরকম নাকি? হ্যাঁ, এটা বাড়ির মানুষজন মনে করতেই পারে, তবে জামাত ইন্টারনালি এটা মনে করতেছে না। জামাত চাচ্ছে যে তারা যদি বিরোধী দলেও যায় হুম। বা যে পরিস্থিতি হোক না কেন, দেশের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে তারা কল্যাণ রাষ্ট্রের থিওরি নিয়েই রাজনীতি করে যাবে, এবং সেটা সরকারে গেলেও করবে, বিরোধী দলে গেলেও তাদের সামর্থ্য অনুযায়ী করবে। আচ্ছা, মানে এরকম। নির্বাচনের ফলাফলকে তারা মেনে নেবে। হ্যাঁ, এটা তো মেনে নিতে এখন বাধ্য। এই কথাটা আবার মানে এই কথাটা যখন জামাতের লোকজন বলতেছে, তখন আবার বিএনপির অ্যাক্টিভিস্টরা কিন্তু এটাকে অন্যভাবে মিন করে। তারা মিন করতেছে জামাত তো অলরেডি জানে যে তারা হেরে গেছে। এনিওয়ে, আমি তাহলে সেদিকে তো ভালোই তো। আচ্ছা, এখন তাহলে জামাত বিরোধী দলে গেলে যেটা আসলো যে তারা হলো আসলে নির্বাচনের ফলাফল যদি ফেয়ার ইলেকশন হয় তারা হুম। মেনে নিবে। হুম। মানে বাংলাদেশে কিন্তু 100% ফেয়ার হয় না, এটা কিন্তু মেনে নিতেই হবে। বাংলাদেশে কিন্তু একদম 100% ফেয়ার না, ইলেকশন তারপরেও এখন ফেয়ার আমরা 91, 96, 1 ওই ধরনের আলোকে বলতে পারি যে হ্যাঁ। ফেয়ার। তো ওই ধরনের ইলেকশন হলে জামাত হ্যাঁ, আসলে মেনে বিরোধী নিতে। দল হিসেবে নিজেকে প্রস্তুতি নেবে, হ্যাঁ। এটা বলতে চাইছিস হ্যাঁ। মনে হয়। এখন আসি যে জামাত তো তার মানে কি, মানে জামাতের কি আশা নাই যে সরকার আসলে গঠন করতে আমি তো পারবে? বলছি দুই রকম। আশা এখন আছে। এখন আমি আচ্ছা, যদি ঠিক আছে, বুঝতে পারছি। এখন জামাত যদি সরকারে যায় তাহলে আমরা সেদিকেও কিছু আলোচনা করি, যেহেতু প্রস্তুতি আছে জামাতের। হ্যাঁ, প্রস্তুতি তো অবশ্যই প্রস্তুতি থাকবে। তো আছে। হ্যাঁ। তাহলে জামাতের তো মনে কর যখন সরকারে যাবে তখন কিন্তু সিনারিও একদম চেঞ্জ। তুই Change. যখন মানে বাংলাদেশে যেটা হয় বা যে কোনো বিশ্বে যেটা হয়, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সরকারের কিন্তু সরকারকে বিভিন্ন তার এক্সিকিউশন করার জন্য, তার দেশকে পরিচালনার জন্য প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়, হুম। এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু মানুষের হুম। ইয়ে থাকে। এখন জামাত আর এনসিপি যদি আসলে সরকার গঠন করে, তাহলে কি আসলে অনেকেই বলতেছে যে আওয়ামী লীগ হয় নামে অথবা বিএনপির সাথে যুক্ত হয়ে যুগপথভাবে আন্দোলন করবে। তো এইটা কিন্তু বাংলাদেশের 1900 মানে কি বলবো 80 সালের পর থেকে বিএনপি আওয়ামী লীগ একসাথে হয়ে আন্দোলন করলে সেটার জামাতের কোনো পরিকল্পনা আছে কিনা, জামাত কি ভাবতেছে এটা নিয়ে? আচ্ছা, তারা কি আপোষে তাহলে যাবে কি আমি নাকি এখন সংলাপে সরকারের যাবে? অংশ হিসেবে উত্তর দিব? হ্যাঁ, মানে হ্যাঁ, আমি অবশ্যই। সরকারের অংশ? হ্যাঁ, অবশ্যই। অডিয়েন্স, আমি তাহলে এখন সরকারের অংশ। হ্যাঁ, আমাকে আমার স্কুলের ফ্রেন্ড সালমান সাইদ আমাকে সরকার বানিয়ে ফেলছে। হ্যাঁ, তো সেই বল, হিসেবে সমস্যা বলবো নেই। যে সেক্ষেত্রে তাহলে বিএনপি বিরোধী দলে থাকবে। তাই বিএনপিকে যারা বিরোধী দলে থাকবে তাদেরকে আমরা সবসময় স্পেস দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা যদি অন্যায় করি আপনারা আন্দোলন করেন, মানুষকে নিয়ে রাস্তায় নামেন, আমরা নিজে থেকে সংশোধন করে তখন নিব। দমন না সংলাপ? অবশ্যই সংলাপ এবং সংশোধন। সংলাপ এবং সংশোধন, সংশোধন, দমন not না। না। আচ্ছা, শুনে ভালো লাগলো। তবে ঘটনা হচ্ছে যে ওই যে একটা কথা আছে না যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, মানে সরকারে যাওয়ার আগ পর্যন্ত সবাই এই সুন্দর জন্য তো সুন্দর একবার কথা বলে। ভোটটা দিয়ে দেখ না। আচ্ছা, আচ্ছা, এখন একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে প্রশাসনের অনেক অংশেই বলা হচ্ছে যে পতিত সরকারের লোকজন রয়ে গেছে। হ্যাঁ, তো এই প্রশ্নের আলোকে আমি একটা খুব রিসেন্ট ঘটনা আর কি বলি। সেটা হচ্ছে যে এই যে শরীফ ওসমান বিন হাদির রায়, এই মানে বিচার নিয়ে রায় বলবো না, এখন তো কোনো ওই যে না। চার্জশিটই দাখিল হয় না। নাই। তো এই বিচারের জন্য আজকে যে ইনকিলাব মঞ্চের যে ইয়েটা ছিল, সেখানে আমরা দেখলাম যে একটা পুলিশ অফিসার, ভিডিওটা আমি দেখছি, ভেরিফাই করার এখনো সুযোগ হয় না, খুব রিসেন্ট, তো ওখানে বলতেছে যে হাদির হাদির লাশ নিয়ে যা। তো এই যে বিষয়টা, যে প্রশাসনের যে অংশটা এখনো আছে, এইটার নিয়ে জামাতের পরিকল্পনা কি? আমরা কিন্তু ধরে নিচ্ছি জামাত আগের ইয়েটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা মানে জামাতের উপর চাপাই দেওয়াটা কতটা ওয়াইজ হবে আমি ঠিক বুঝতেছি না। কারণ আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তো ইউনূস সরকার ১.৫ বছর দেশ চালালো, হুম। এবং আমি বলবো যে না, না, এখানে একটু ভুল হচ্ছে। আমরা কিন্তু চাপাই দেওয়ার কথা বলি নাই। আমরা বলছি যে এটা তো জামাত, যখন ইউনূস সরকার কিন্তু আসলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে নাই, আমরা কিন্তু জামাতকে দায়ী বলছি না, না, আমি পারে নাই। না, আমি এখন জামাতকে তো দেশ চালাতে হবে না, আমি ওই 5 জায়গাটা- বছর যদি তারা ক্ষমতায় হ্যাঁ, আমি যায়। ওই জায়গাটা আসতেছি। যে ইউনূস সরকার যে কারণেই হোক মানে প্রশাসন বা রদবদল ওরকম ভাবে করেনি। হ্যাঁ, আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে যে বিএনপির তরফ থেকেও কিন্তু অনেক ক্ষেত্রেই সহযোগিতা ছিল না যে একটা নতুন বন্দোবস্ত হোক। কারণ তাদের পক্ষ থেকে বারবারই আমরা যেই ঐকমত্য কমিশনের যেই সংলাপগুলো দেখেছি, তারা ম্যাক্সিমাম সংস্কারের পক্ষে কিন্তু অবস্থান নেয়নি। এই জন্য কিন্তু গণভোটটার আয়োজন করতে হয়েছে ইউনূস সরকারকে। তা না হলে সব পার্টি যদি সব মেনে নিত, গণভোটে কিন্তু আসলে প্রয়োজন ছিল না। না, প্রয়োজন ছিল, আমি এর সাথে না, একমত প্রয়োজন না। তখন প্রয়োজন হতো কি, এটাকে না, না, লিগ্যাল না, ভ্যালিডিটি না, দেওয়ার legal জন্য, validity না, জনগণের না, ইয়া আমি আনার জন্য। আমি যেটা বোঝাতে চেয়েছি যে এই গণভোটটা এইভাবে করার প্রয়োজন ছিল না। সেক্ষেত্রে একটা ছিল যে হ্যাঁ নাকি না, এই যে কোশ্চেন আকারে সাজায় দেয়া, এই জিনিসটা তো মেইনলি ওই নোট অফ ডিসেন্স থেকেই আসছে। এটা তো স্বীকার করতেই হবে। হ্যাঁ,
অ্যাকচুয়ালি সেই সময় আমি যেটা বলতে চাচ্ছি যে সবাই যদি সংস্কারের পক্ষে একসাথে এক টেবিলে বসে টেবিল সংগ্রামেই সমাধান হয়ে যেত, হুম, তাহলে এত কমপ্লেক্সিটি তৈরি হতো না। হুম, তো সেক্ষেত্রে গণভোটে হয়তো জাস্ট বলে দেওয়া হতো যে হ্যাঁ, জুলাই সনদের এইটা করতে হবে। আপনারা হ্যাঁ বা না দেন। আর কোনো হুম, কিছুই থাকতো না। হুম, এই যে পয়েন্ট আকারে আসছে জাস্ট পলিটিক্যাল পার্টিকুলার ডিভাইডেশনের কারণে। হুম, এটা একটা বিষয়। আর জামাত ক্ষমতা আসলে যে আওয়ামী লীগ এস্টাবলিশমেন্টের যে বিষয়টা আনা হয়েছে, এখন আওয়ামী লীগ আমি বলব না, এটাকে আমি বলব ফ্যাসিস্ট। কারণ আওয়ামী লীগ তো একটা বৈধ পলিটিক্যাল পার্টি ছিল। তারা কখন মানে পতনের মুখে পড়লো? তারা যখন ফ্যাসিস্ট হয়ে নিজেদেরকে আমি বলব যে মানে প্রভু বা সৃষ্টিকর্তা ওইরকম একটা ভাবা শুরু করেছিল। তখনই কিন্তু তাদের পতনটা হয়েছে লাস্ট মোমেন্টে গিয়ে। এখন বিষয় হচ্ছে যেটা যে আওয়ামী লীগ মানে ফ্যাসিস্ট যেই এস্টাবলিশ বলা হচ্ছে এটা জটিল এবং লেন্দি প্রসেস। তবে মানুষ যেহেতু চায় না, সেহেতু তো এটাকে অবশ্যই কোনো না কোনো ফরম্যাটে মানুষের চাহিদা অনুযায়ী সাজাতে হবে। কিন্তু এটা আমি আবারও বলি খুবই জটিল একটি প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ। হুম, এখন আমি হুট করে সরকারে চলে গেলাম, আওয়ামী লীগকে স্পেস দিব, এটাও মানুষ মেনে নিবে না। হুম, আবার পাশাপাশি আমি যারা হচ্ছে দেখা গেছে যে অনেক আছে অপরাধের সাথে জড়িত নয়, কিন্তু মনে মনে ফ্যাসিস্টদের পছন্দ করে, হুম। তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিব, এটাও মডেল না। মানে এখানে অনেক জটিলতা আছে। মানে এখানে আমার যেটা মনে হয় যে জামাত হয়তো ক্ষমতায় গেলে সব পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে তাদের আচ্ছা, ব্যাপারে আমি সিদ্ধান্ত নেবে। মোটামুটি যেটা অ্যান্সার পাইছি সেটা হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা। মানে অবস্থা বুঝে ব্যবস্থা বলতে পলিটিক্যাল পার্টি তো জামাত যদি সরকারও যায়, হুম, আহ, জামাত তো একক কোনো দল হিসেবে সবসময় দেশের রিপ্রেজেন্টেটিভ হতে পারে না। অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, বিএনপি যদি বিরোধী দলও থাকে, সেক্ষেত্রে আমি যেটা 91 এক্সাম্পলটা দিব, যে আমাদের যখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থা আসলো, হুম, সে সময় কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ সবাই কিন্তু সেটা পক্ষে অবস্থান নিয়েছিল। হুম। এখন আওয়ামী লীগের এস্টাবলিশমেন্টের বিপক্ষে যেতে গেলে সব পার্টিগুলোকে ঐক্যমতভাবেই মানে এটা একমত কি হয়ে সিদ্ধান্ত আসলে নিয়ে আগাতে হবে। আওয়ামী লীগের থেকে বা ইন্ডিয়া ব্যাকিং এর ভয় থেকে বা এই ধরনের কিছু? না, এটা ব্যাকিং এর কোনো ভয় না। এখানে বিষয় হচ্ছে যে যেহেতু একটা এস্টাবলিশমেন্টের বিপক্ষে ডিসিশন যখন নিতে হবে, তখন মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে একমত হতে হবে। এবং আমি যেটা মনে করি জামাত যদি ক্ষমতায় যায়, বিএনপিকে সংলাপের আহ্বান জানাবে এবং বলবে যে এই এইগুলো এরকম ফ্যাসিস্টের এস্টাবলিশমেন্ট, আমরা এটার বিপক্ষে কিভাবে দেশটাকে সাজাতে পারি। এখন বিএনপির মতামত নিয়ে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে। এখন বিএনপির মতামতটা জানাবে। হুম। এবং পাশাপাশি মানুষ, সাধারণ মানুষ যারা আছে, যারা ভোট দিবে এই নির্বাচনে, সবারই তো মতামত আছে। সবকিছু মিলে সিদ্ধান্ত নিতে আচ্ছা, হবে। আমি বুঝতে পারছি। আমি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি যেখানে আটকালাম আর কি, সেটা হচ্ছে গণভোটে মানে গণভোট কেন প্রয়োজন? সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি, এবং এটা তুইও আমার সাথে একমত হবি কিনা, সেটা হচ্ছে যে এই যে জুলাইয়ের যে অভ্যুত্থানটা হলো, এইটাকে যে জনগণের ভ্যালিডিটি আছে এইটা প্রমাণ করার জন্য গণভোট গণভোট সবসময় দরকার ছিল। না, এটা তো আমি বলেছি, কারণ কিন্তু 50 আমি বছরের আমি পরে না, এসেও এটা তো আমি বলেছি হ্যাঁ, গণভোটটা প্রয়োজন, কিন্তু মানে আচ্ছা এত ঠিক জটিল আছে। প্রক্রিয়ায় প্রয়োজন মানে ছিল না হ্যাঁ না, সেটা। মানে হ্যাঁ, হ্যাঁ না জাস্ট হ্যাঁ দরকার না। ছিল, কিন্তু এত না 100টা প্রশ্ন দিয়ে না না না, মানে এভাবে দরকার জটিল ছিল করার না। কিছু ছিল না না। না না না। মানে যে জিয়ার সময়, যে হ্যাঁ হ্যাঁ জিয়াউর হ্যাঁ রহমানের হ্যাঁ সময় যে ইয়াটা ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে হইতে পারতো ওইভাবে আর হতে কি। পারতো। আচ্ছা, এখন আমরা একটু অন্যদিকে আসি। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে যে বাংলাদেশের জামাতে ইসলামের ইশতেহারটা আমি কিছুটা পড়ার চেষ্টা করছি। তো ইশতেহারে এই যে ইসলাম শব্দটা আমি এক জায়গায় পাইছি, সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলামী। হুম। এরপরে কিন্তু ইশতেহারে আর ইসলামের খুব একটা আমি পাইনি। তো এই ব্যাপারে আসলে তোর মানে পাওয়া গেল না কেন? জামাতে ইসলামী নামে আছে কিন্তু আসলে ইশতেহারে নেই, বা ইশতেহারে থাকতে কি পারে হয়তো আমার মানে কি চাচ্ছিলি, কোনটা মিসিং আছে? মানে জামাত কোথাওই বলে নাই যে আমি আসলে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করব বা শরিয়া কায়েম নিয়ে জামাতের অবস্থান বা এই ধরনের আচ্ছা, কিছু জামাতে নেই। এখানে বরং বিএনপি বলছে, বিএনপি কিন্তু বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এখন যারা মানে আমার চরমনাই বলছে শরিয়া কায়েম আচ্ছা, করবে তারা। এখানে আমি হ্যাঁ, মানে উত্তরটা দিই, সেটা হচ্ছে যে যে বিএনপি থেকে বলা হচ্ছে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। মানে এটা তাদেরকে ক্লারিফাই কেন করতে হচ্ছে? এটা তো নর্মালি কেউ করার কথা না, তাদেরকে এটা ক্লারিফাই কেন করতে হবে? ক্ল্যারিফাই করতে হবে কেন? না, তাদেরকে এটা জামাতকে মুখে না না, আমরা বিএনপি যখন বলছে যে তারা কোরআন সুন্নাহ বিরুদ্ধে আইন করবে না, না, এটা আমরা বিএনপির কথা এটা বাদ বলতে দেই। হবে কেন? আমরা জামাতের, যেহেতু তুই একজন এক্স শিবির, হয়তো ভবিষ্যতে জামাতে যেতে পারিস, তো সেক্ষেত্রে তোর মানে জামাতের অবস্থানটা কি? জামাত না, তো জামাতের অবস্থান এই ব্যাপারে খুবই ক্লিয়ার, এবং এই ক্ষেত্রে এই জন্য আলাদা করে কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন মনে করে না কি জামাত। সেটা অবস্থানটা? তারা তো মানে একটা ইসলামিক আইডিওলজি নিয়েই রাজনীতি করে, তাহলে তারা কিভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করবে, মানে এই চিন্তায় তো তাদের মাথায় নেয়, তাহলে তারা কেন এটার ব্যাখ্যাবাদ দিবে আলাদা করে? এটা তো ইজি একটা মানে ক্যালকুলেশন। আচ্ছা, এখানে একটা তোর মানে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে ব্যারিস্টার আরমান
খুব রিসেন্টলি একটা টক শোতে না, আমাদের মতো একটা পডকাস্টে যে ওখানে উনি বলছেন যে বিশ্বে যত শরিয়া, পরে উনি এটা নিয়ে সরিও বলছেন বা মানে হয়তো কারো আঘাত করে থাকলে বলছেন, আমি তার অবস্থান নিয়ে কোনো কোশ্চেন করতেছি না, বাট উনি যে বললেন যে এই যে বিশ্বের কোথাওই আদর্শ শরিয়া নেই, তাহলে জামাতের এই শরিয়ার মডেলটা বা জামাতের আসলে শাসনের মডেলটা কি হবে? এটা খুব মানে সেকুলার ইয়েতে খুব কমন কোশ্চেন বা খুব পপুলার কোশ্চেন, বাট ওই সময় যখন উনি এই কথাটা বলছেন তখন অনেক যারা ইসলাম সম্পর্কে জানে তারাও এই প্রশ্নটা তাদের মাথায়ও আসছে আর কি, যে আসলে কি ধরনের। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে ব্যারিস্টার আরমানের পডকাস্টটা আমি আসলে দেখি নাই। আর উনি যদি এটা বলে থাকেন, কি বলছে? উনি বলছে যে বিশ্বের কোথাও মানে উনি যেভাবে ইসলাম কায়েম নেই আসলে উনি তো বর্তমানে। এই বক্তব্যটা তো আমার কাছে মনে হয় না সঠিক, এবার উনি তো সরি যেহেতু বলে থাকেন তাহলে তো ওখানে মীমাংসা হয়ে গেছে, এটা একটা বিষয়। আর জামাতের দৃষ্টিভঙ্গি কিভাবে দেশ চালাবে এটা তো আমি বলেছি যে তার কল্যাণ রাষ্ট্র চাচ্ছে, আমরা চাচ্ছি, এবং ইশতেহারও তো ঘোষণা করা হয়েছে যে আমরা দেশ কিভাবে চালাতে চাচ্ছি, যে যদি ক্ষমতা বা দেশের দায়িত্ব আমরা যদি পাই, এটা ইশতেহারে ক্লিয়ারিফাই করাই হয়েছে। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমি হচ্ছে যে একটা ছোট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে জামাতের সম্পর্ক কেমন হতে পারে, জামাত যদি সরকারে যায়? আচ্ছা, এই ক্ষেত্রে 8-10টা দেশের সাথে যেমন সম্পর্ক থাকে সেরকমই হবে। আচ্ছা, তার মানে ভারতের যে যে বিরোধিতা, মানে প্রচন্ড বিরোধিতা, এই ধরনের কোনো ইয়েতে জামাত না, যাবে না? ভারত বিরোধিতা আমি এটা এইভাবে বলতে রাজি না। হুম। এখানে বিষয়টা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী। এখানে সেটা যে কোনো দেশে হতে পারে, ভারত হতে পারে, আহ, আহ, মিয়ানমার হতে পারে, চীন হতে পারে, ভুটানও হতে পারে, সমস্যা নেই। আধিপত্যবাদ যেই করবে তার বিরুদ্ধে ভারত এই জামাত ইসলামী সবসময় থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা জিনিস আমি পড়তেছিলাম, সেটাও যে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী হচ্ছে মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার ছেলে মেয়েরা, এবং এরা হচ্ছে যে মানে এটা আমি বর্তমানে কিছু মানুষদের সাথে মিশছি, সেকুলারদের সাথেও মিশি, যারা হচ্ছে যে আসলে মানে যারা এই জিনিসটা নিয়ে কনসার্ন। অনেকে আছে যে মাদ্রাসার মানে ছেলে পেলে শুনলে অচ্ছুত শুনে, বা এরা হচ্ছে যে এই যে জামাত বা মানে তাদের বক্তব্য বলতেছে, আমি জামাত হেফাজতের হচ্ছে যে ক্রীড়ানক। তো কিন্তু যদি আমি ওইভাবে ধরি, এটা তো বাজে কথা আসলে, কিন্তু মাদ্রাসার জন্য আসলে জামাত কি প্ল্যান করতেছে সেটা যদি বলতিস, বা এটা তো জানা আছে কিনা। আচ্ছা, মাদ্রাসার জন্য প্ল্যান বলতে মানে এই যে মাদ্রাসার ছেলেপেলেরা এই যে হতদরিদ্র অবস্থা, মানে বাংলাদেশের ম্যাক্সিমাম ইয়েটা থাকে যে আমার দুইটা ছেলে আছে, তো যেটা ভালো পারে সেটাতে ইংলিশ মিডিয়ামে দেবো, আর যেটা কিছু পারে না মানে ইয়া টাইপের একটু বোকাশোকা বোধাই টাইপের সেটারে মাদ্রাসায় দিয়ে দিব। বা গরিব মানুষের তারা যারা মানে যখন একটু তারা মনে কর যে একজন খুব ভালো মানে রিক্সা চালাচ্ছে, ভালো ইনকাম টিনকাম করছে, পরে দেখা যাচ্ছে একটা রিক্সা নষ্ট হয়ে গেল, কোথাও একটা অ্যাক্সিডেন্ট করলো, এবারে তারা মাদ্রাসায় দিয়ে দিল। মানে এরা তো একটা অর্থনৈতিকভাবে পিছায় পড়া জনগোষ্ঠী, কিন্তু এদের না, জন্য এইটা আসলে সেখানে আর কি জামাতের এর নিয়ে একটা কোনো প্ল্যান আছে কিনা, মানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা নাকি ব্যবস্থা নিয়ে মাদ্রাসার বা এই শিক্ষার্থীদের নিয়ে? শিক্ষার্থীদের নিয়ে সবই। আচ্ছা, যদি শিক্ষার্থীদের নিয়ে কোশ্চেনটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে কোশ্চেনটাই সঠিক নয়, কারণ আমি যদি পোর ক্যাটাগরি, মানে তুই যেটা বলতে চাচ্ছিস যে তারা গরিব বা অর্থনৈতিকভাবে সচ্ছল না, সেটা যদি ক্যাটাগরাইজ করিস, আমি বলবো যে শুধু মাদ্রাসা না, বিভিন্ন সরকারি স্কুলও কিন্তু গরিব ছেলেমেয়েরা পড়ালেখা করছে। সরকারি স্কুলগুলো তো তোর মনে কর এখন হইছে, আমাদের সময় আমরা যে আমি স্কুলে এখনকার পড়ি নাই। প্রেক্ষাপটে বলছি, হ্যাঁ। আমি এখনকার প্রেক্ষাপটে বলছি, আমি তো আর 30 বছর আগের প্রেক্ষাপট আমাকে চিন্তা করলে হবে না। আমি যদি এখনকার প্রেক্ষাপটে বলি, তোর যে কোশ্চেনটা, যে একটা হচ্ছে যে মাদ্রাসায় যেমন এখন গরিবরা পড়ে, আবার অনেক বড় লোক স্টুডেন্টরাও অনেক মাদ্রাসায় পড়তেছে, ছেলেমেয়েরা বড় লোকের। আর ঠিক একইভাবে সরকারি স্কুলে বা বিভিন্ন স্কুলেও কিন্তু গরিব ছেলেমেয়েরা আছে। এখন সেক্ষেত্রে আমাদের জামাত ইসলামী যে চিন্তাটা থাকবে যে সেটা ছাত্র বা ছাত্রী মাদ্রাসার হোক বা স্কুলের হোক, গরিব যদি হয়ে থাকে সবার ক্ষেত্রেই একই রকম ব্যবস্থা থাকবে। আচ্ছা, আবার ঠিক এই মাদ্রাসার শিক্ষার্থী বা স্কুলের শিক্ষার্থী এইরকম ডিফারেন্সিয়েট করাটা আসলে আমি ওয়াইস মনে করি না, এবং জামাত ইসলাম এটা আমার মনে হয় না কখনো কেউ বলছে, এবং জামাত ইসলাম এটা কখনোই এই ডিফারেন্সটা করেও না, যে একটা শিক্ষার্থী সে গরিব হলে স্কুলেও সে হয়তো ডেপ্রাইভ হচ্ছে, হ্যাঁ ডেপ্রাইভ হচ্ছে, মাদ্রাসা ডেপ্রাইভ হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে গরিব না, ইংলিশ মিডিয়াম তো আলাদা। এখন তাহলে কোশ্চেন হবে যে গরিবের জন্য, হ্যাঁ গরিবের জন্য যে প্ল্যান থাকবে সেটা মাদ্রাসার হলেও যা পাবে, স্কুলে হলেও সে একই রকম। তবে আমি আর মাদ্রাসার কারিকুলাম যেটা কিছু পয়েন্ট আছে জামাতের ইশতেহারে। এনিওয়ে, আমরা মোটামুটি একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমরা এখন একটা র্যাপিড ফায়ার রাউন্ড করব। এটা কিন্তু র্যাপিড ফায়ার হবে এবং কোনো 2 নাম্বারই করা যাবে না, ঠিক আছে? র্যাপিড ফায়ার মানে র্যাপিড ফায়ার। এতক্ষণ কথা মধ্যে কোনো 2 নম্বরে ছিল না, র্যাপিড ফায়ার নিয়ে 2 নাম্বারই হচ্ছে যে মনে কর যে র্যাপিড ফায়ারে মনে কর একটা কোশ্চেন করলাম, তখন ঘুরানো যাবে না।
র্যাপিড ফায়ারে সরাসরি অ্যান্সার দিতে হবে। রেডি? দর্শক আমি একটু ভয় পাচ্ছি, তারপর দেখি আমাকে বিপদে ফেলার জন্য নাকি ভিউয়ার না, পাওয়ার জন্য। খুবই খুবই সহজ প্রশ্ন। প্রথমে সহজ দিয়ে আমরা শুরু করার চেষ্টা করি, খুব বেশি প্রশ্ন নাই। আচ্ছা এটা গোলামি না আজাদি। আজাদি। মুরসি না এরদোগান? মুরসি ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি, এরদোগান বর্তমানে রিসেপ তাইয়েপ এরদোগান, টার্কি। এটা আসলে কঠিন। এনিথিং। পার্সোনালি আমি দুইজনকে পছন্দ করি। আচ্ছা, পার্সোনালি দুইজন পছন্দ করারই কথা, কিন্তু চয়েস কে? না, এটা চয়েস আসলে এইভাবে এই যে শুরু হয়ে গেল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তানভীর বারি হামিম, এটা চিনিস? ছাত্রদলের এটা খুব শব্দ যে- ছাত্রদলের জিএস ডাকসুতে দাঁড়ালো, ডাক্তার ক্যান্ডিডেট ছিল। ক্যান্ডিডেট ছিল, হ্যাঁ। ওই যে যে ছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তানভীর বারি হামিম নাকি তাসনিম জারা? হামিম। হামিম। হ্যাঁ। বাংলাদেশি না মুসলিম? আমি ফলো আপ করতাম, কিন্তু যেহেতু র্যাপিড ফায়ার, এখানে তো আমার নিজেরও সুযোগ নাই, আই হ্যাভ টু বি ফেয়ার, তাই না? যে আমি ফলো আপ করতাম কেন, বাট আমি করতেছি না। আচ্ছা, এরপরে হচ্ছে মুসলিম না বাংলাদেশি, কোনটা আগে? মুসলিম। মুসলিম আগে, বাংলাদেশি আগে না। আচ্ছা, অলরেডি অ্যান্সার, ঠিক আছে। দিল্লি না ওয়াশিংটন? ঢাকা। এটা তো হইলো না। তাহলে সবার আগে বাংলাদেশ নাকি? হুম? সবার আগে বাংলাদেশ? সবার আগে তো অবশ্যই বাংলাদেশ। সবার আগে অবশ্যই বাংলাদেশ, মানে সবার আগে অবশ্যই কেন? সবার আগে বাংলাদেশ বললে সমস্যা কি? অবশ্যই এটা বাদ দিয়ে আমরা বলি। সবার আগে বাংলাদেশ বলতে আমি লাইনটা ক্লিয়ার না। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। তাহলে তো এটা বিবৃত বলতে ঐক্যবদ্ধ বাংলাদেশ। ইসলাম না গণতন্ত্র? এইখানে আসলে কি এই কোশ্চেনটা মানে আমি এতে মুসলিম, অবশ্যই আমি অ্যান্সার দেবো ইসলাম। তবে এই যে গণতন্ত্র আর ইসলামকে মুখোমুখি দাঁড় করানো, মানে এই কোশ্চেন আচ্ছা, আসলে ট্রিকি আমরা কোশ্চেন। অ্যান্সার পেয়ে গেছি। না, অবশ্যই ইসলাম ইসলাম আগে, এটা তো আচ্ছা। এজ এ মুসলিম অবশ্যই বলবো, এখন, কিন্তু এই কোশ্চেন গুলো করা হয় যার বিপদে ফেলার জন্য। এখন র্যাপিড ফায়ারের কিছু বোনাস রাউন্ড আর কি, জাস্ট তিনটা আচ্ছা। কোশ্চেন করব। শেখ মুজিব না জিয়াউর রহমান? ইজি, এই রাউন্ড ইজি। জিয়াউর রহমান। জিয়াউর রহমান। আচ্ছা, হাসিনা না খালেদা? আচ্ছা, এখন যদি আমি তোরে মনে কর যে 1 বাক্স চকলেট দেই বা 10 বাক্স চকলেট দেই, তোর বললাম যে তুই হচ্ছে যে এটা হাসিনা আর খালেদার মধ্যে ডিস্ট্রিবিউট করবি, কাকে দিবি? কয় বাক্স দিবি? এখন একজন তো মারা গেছেন, না, না, ধরে নে যে- আমি বলতেছি না, ধরে নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ। একজন যেহেতু মারা গেছেন আর আরেকজন দেশে নাই, দুজনে কাউকে দিতে পারবো না। তাহলে লাস্ট কোশ্চেন, তারেক রহমান নাকি সজীব ওয়াজেদ জয়? অফকোর্স তারেক রহমান। অফকোর্স তারেক রহমান। ওকে, এখন যদি 10 বাক্স, এখানে তো 10 বাক্স চকলেট, তো সজীব ওয়াজেদ জয় তো আর পলাতক আসামি হয় না, না। জয়কে আমি দিবই না। আমি 20 বা 30 বা সবই তারেক রহমানকে দিব। সবই তারেক রহমানকে তারেক দিবি। রহমানকে দিব। আচ্ছা, ঠিক আছে। আমরা মোটামুটি শেষ পর্যায়ে লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা কিছুটা ইসলাম আচ্ছা, আরেকটা কোশ্চেন মেনে অ্যাড চলে, করতে পারি সেখানে, হ্যাঁ, যে কি বলে, যে তারেক রহমান না ডাক্তার শফিকুর রহমান, এই কোশ্চেনও তো করতে পারি। এটা আর করে কি লাভ? আচ্ছা, তুই যখন চাচ্ছিস অ্যান্সার দিয়ে দে, সমস্যা ডাক্তার নেই। শফিকুর রহমান। আচ্ছা, এখন আমরা শেষের দিকে চলে আসছি। এখন আমার লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক মানুষই কিন্তু ইসলাম প্রিয়, বা যাদের জীবনে ইসলামকে, আমি বলছি না রাষ্ট্রে, জীবনে তারা ইসলামকে কায়েম করার চেষ্টা করে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, রোজা রাখে, জাকাত দেয়, যেটা অনেকেই হয়তো দিতে চায় না। তো বাংলাদেশে এরকম মানুষ আছে। এই মানুষগুলা জামাতে ইসলামীকে কেন ভোট দিবে, দাঁড়িপাল্লায় কেন ভোট দিবে? হ্যাঁ, এইটার যদি তুই বলতি যে সে কেন ধানের শীষে দেবে না বা হাত পাখায় দেবে না? না, অ্যাকচুয়ালি হচ্ছে মানুষ কাকে ভোট দিবে এটা হচ্ছে তাদের একেবারেই পার্সোনাল চয়েস। এটা নিয়ে কারোরই আসলে কোনো কিছু করার নাই। কারণ কে কার বাক্সে গিয়ে সিল মারবে এটা তো কেউ আমরা বলতে পারবো না। এটা প্রথম পয়েন্ট। আর সেকেন্ডলি বলবো যে কেন তারা ভোট দিবে, এটার উত্তর যদি স্পেসিফিক আমি আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে বলবো যে জামাত ইসলামের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা যদি দেশের দায়িত্ব পাই, সেক্ষেত্রে যে যা ধর্ম পালন করবে, মসজিদে যাবে, যাদের ইচ্ছা তারা মন্দিরে যাবে, যে বা চার্চে যাবে, যেখানে হোক না কেন, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। এই জিনিসটা কিন্তু আমরা লাস্ট 17 বছরে ফিলটা পাইনি, যে আমি নামাজ পড়তে গেলে আমাকে শিবির বলা হচ্ছে। আবরার ফাদে যে কথা তোদের বইটাই ছিল। এখন এই যে একটা আমার ইন্ডিপেন্ডেন্সের যেই টেস্ট বলবো, বা স্বাধীনতার যে স্বাদ, এইটার জন্যই আমি বলবো যে জামাত ইসলামকে একবার দেখা উচিত। যে আমরা যেহেতু বারবার বলছি যে না, যার যার ধর্ম পালনে সে স্বাধীন। আবার ঠিক একটা টাইম একটু লম্বা হয়ে যাবে প্রোগ্রামটা, বারবার বলা হয় যে জামাত ইসলামী এই দেশে দায়িত্ব পেলে ইসলাম মানতে বাধ্য করা হবে। এই যে একটা মানে ধারণা তৈরি করা হয়েছে, যে ইসলামে কিন্তু বলা আছে স্পেসিফিক ক্লিয়ারলি যে যে যার মতো ধর্ম পালন করবে। এখানে কিন্তু কেউ বাধা রাষ্ট্রীয়ভাবে বা
সরকার বা ক্ষমতা পেলে বাধা দিবে এইরকম ইসলামে কিন্তু বলা আছে, কিন্তু এই জিনিসটা কেউ প্রচার করতে চায় না। সবাই শুধু মনে করে যে না, একটা ইসলামিক দল ক্ষমতায় গেলে সবাইকেই মানে এই করতে হবে, পর্দা করতে হবে, এই করতে হবে, তা করতে হবে, মানে বিভিন্ন ধারণা। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটা ইসলামিক রাষ্ট্রে যে যদি কেউ মনে করে যে নামাজ পড়বে, এই পর স্বাধীনতা আছে। ঠিক একইভাবে যদি কেউ মনে করে যে আমি নামাজ পড়বো না, কেউ তো ধরে বেঁধে কাউকে নামাজ পড়াতে পারবে না। এইটাই হচ্ছে একটা আমাদের পয়েন্ট অফ ভিউ, যে এই কারণে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিবে ইনশাল্লাহ। কেন দিবে এটা, আর সাথে আমি যোগ করব যে এর সাথে অ্যাড হবে যে লাস্ট ৭০ বছরে যেটা বলা আবরার ফাদের যে এক্সাম্পলটা দিলাম, যে নামাজ পড়তে গেলে বাধা, মসজিদে গেলে বাধা, মানে এই যে এই ডার্ক, আমি অন্ধকার একটা সময় বলবো, এই জায়গাতে মানুষ আর ওই সময়টাতে মানুষ আর যেতে চায় না। এইসব কারণে সবকিছু মিলাই। না, আমার অনেক ফলো আপ কোশ্চেন থাকলেও এটা আসলে বেসিক্যালি আমরা একটা মেনটেন করার চেষ্টা করি। এটা খুব কমন কিছু ক্লিশে ফলো আপ আছে, যেহেতু অনুষ্ঠানের শেষ প্রশ্ন এখানে আমি আর ফলো আপ করতেছি না। প্রিয় দর্শক, আমরা আমাদের সেকেন্ড এপিসোডটা প্রায় শেষ করে ফেলেছি। ধন্যবাদ রায়ান হাসারকে আমাদের এত কঠিন কঠিন বা সহজ সহজ আমি জানি না প্রশ্নগুলোকে অনেক ধৈর্যের সাথে সে অ্যান্সার করেছে। আবারও কোনো দিন হয়তো আপনাদের সাথে দেখা হবে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আপাতত আজকের মতো আই হেট পলিটিক্সের দ্বিতীয় পর্ব থেকে সাইন আউট করছি। আসসালামু আলাইকুম।